অন্যরকম বা বিশেষ হয়েছে যার জন্য তার নাম বা তাকে এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, সুতরাং আপনারা সবাই তাকে চেনেন, তার জন্য আর অন্য কোনো বিষয় দেওয়ার দরকার নাই। সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছি জার্মানি বনশন থেকে। সাকিব, আপনাকে স্বাগত জানাই। সাকিব এই মুহূর্তে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে, মিড ওয়েস্ট যেখানে বলে। সাকিব মনে হয় খামার করার কথা চিন্তা করছেন, ওখানে বড় বড় খামার আছে। আমি দেখে এসেছিলাম সাকিবকে, অনেকটা লাগছেও সেরকম যে মিড ওয়েস্টের তরুণ কৃষক, যাকে যাকে মনে হয় খুব সুখী এবং ভালো। সাকিব, আপনার সম্পর্কে একটু বলেন। আমরা জানি যে আপনি অতি সম্প্রতি বাবা হয়েছেন, আরেকটি চমৎকার রাজকন্যার পিতা হয়েছেন আপনি, মা, দুই বাচ্চা। আপনি কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আমি তো বেশ কিছুদিন আগেই দেশ থেকে আসলে আসলাম। হুম হুম। আহ, আসলাম বোধহয় আমি মার্চের 19 কিংবা 20 তারিখের দিকে। তারপরে তো সব লকডাউন হওয়া শুরু হলো। আলহামদুলিল্লাহ লাস্ট মান্থের 24 তারিখে বাচ্চা হয়। হুম হুম। কন্যা সন্তান আরেকজন। হুম আলহামদুলিল্লাহ ওর নাম রেখেছি আমরা ইররাম। হুম। যেটা অর্থ হচ্ছে জান্নাত। হুম। আহ, দোয়া করবেন আপনারা সবাই বাচ্চার জন্য। বাচ্চা মা দুইজনই ভালো আছে। বড় মেয়েও ভালো আছে। হুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে এখানে। যদিও প্রতিটা মুহূর্তই আসলে শঙ্কার ভেতরেই কাটে এখানে, যেহেতু বের হওয়া যায় না। আসলে বাইরে কি হচ্ছে আমরা কেউ জানি না, অজানা আমাদের কাছে। তো স্বাভাবিকভাবে একটা শঙ্কা থাকেই। বাট তারপরে ওভারঅল বলবো, যেহেতু নতুন মেহমান এসেছে, সময় ভালোই কাটছে। একটা তথ্য জানিয়ে রাখি যে সাকিব যেহেতু আরেকটা টাইম জোনে আছেন, সাকিবের এখানে এখন হচ্ছে রাত 12টা। সাকিব, আমি যদি ঠিক করে থাকি। না, না, দুইটা রাত দুইটা 2টা। ও, রাত 2টা। সাকিব এতক্ষণ মানে আমরা উনার কাছে যা শুনেছি যে দুই মেয়েকে সময় দেওয়া এবং নানা কারণে উনার ব্যস্ত জীবনী যাচ্ছে। তারপর আমরা আমাদেরকে সময় দিয়েছেন, সাকিবকে অনেক ধন্যবাদ। তো সময় দেওয়াটা নিয়ে একটা ছোট গল্প আছে, গল্পটা আমি আপনাদেরকে একটু বলি। সাকিব আছেন সামনে। আমি অনেক মানুষকে ইন্টারভিউ করেছি আসলে জীবনে, বা অনেকে প্রশ্ন করেছি, কিন্তু সাকিব আল হাসান ব্যাপারটা এরকম আমার কাছে যে যখনই সাকিব আল হাসানের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি সাকিব আল হাসানের একটা লম্বা ইন্টারভিউ করেছি আসলে 2016 সালে, প্রায় 3-4 ঘন্টা ধরে ইন্টারভিউ করে এটাকে 3-4 পর্বে টেলিভিশনে দেখানো হয়েছে। কিন্তু আমি সারাক্ষণই অনেক নার্ভাস ছিলাম। সাকিব আমাকে নার্ভাসনেস কাটাতে সাহায্য করেছে নানাভাবে, নানা কথা টথা বললে। এখনো আমি যথেষ্ট পরিমাণে নার্ভাসই আছি। এবং সাকিব যখন রাজি হলেন যে হ্যাঁ আমাদের সঙ্গে উনি কথা বলবেন, তখন আমার মনে আছে যে আমাদের প্রযোজক আরাফাত এবং আমি এটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং বলতেছিলাম যে সাকিব রাজি হওয়া মানে আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার। কতক্ষণ পরে আমার কাছে একটা মেসেজ আসলো যে সাকিব আল হাসান তো আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা এর জন্য কত টাকা দিব। আমরা মোটামুটি ভাবে আমাদের হজম হয়ে যাওয়ার অবস্থা যে আমরা তো সাকিব আল হাসানকে টাকা দেওয়ার মতো অনুষ্ঠান এটা না। তারপর আমরা বললাম যে একটা টোকেন টাকা আমরা দিই। সাকিব আল হাসান বলছেন যে হ্যাঁ টোকেন কোনো অসুবিধা নেই, কিন্তু টোকেন টাকাটা দিতে হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনকে, যেই সাকিব আল হাসান ফাউন্ডেশনটা সাকিব আল হাসান চালান এবং সেটা দিয়ে বিভিন্ন মানুষকে সাহায্য করে থাকেন। এবং সাকিব সেই ফাউন্ডেশনের ব্যাপারে কতটা প্যাশনেট সেইটা বোঝানোর জন্য আমি আসলে এই গল্পটা একটু বললাম। তারপরও আমরা সাকিব আল ফাউন্ডেশন সম্পর্কে সাকিব আল হাসানের থেকে একটু শুনতেও চাই। সাকিব। আসলে ফাউন্ডেশনটা করার উদ্দেশ্য বা এই সিচুয়েশনের জন্য না, অবশ্যই হুম ফাউন্ডেশনটা অনেক আগে থেকেই ফর্ম করে রাখা হয়েছিল। এটার মেইন উদ্দেশ্য ছিল অবশ্যই স্পোর্টস বেসড, যেহেতু আমি স্পোর্টসের একজন হুম মানুষ। সো এটার ফার্স্ট টার্গেট ছিল যে স্পোর্টস নিয়ে কাজ করা, একাডেমি কিংবা অসচ্ছল ক্রীড়াবিদ তাদের নিয়ে কাজ করা। যেহেতু আমার আসলে ওভাবে সময় হয়ে উঠছিল না, তো এটা নিয়ে আসলে ওভাবে কাজ করা হয়নি। এটা নিয়ে আরো দুইটা প্ল্যান আছে, যেটা হচ্ছে যে এডুকেশন এবং হেলথ, এই দুইটা সেক্টরেও এই ফাউন্ডেশনটা নিয়ে আসলে কাজ করার ইচ্ছা ছিল। সো এই বেসিক্যালি এই তিনটা সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছাতেই এই ফাউন্ডেশনটা তৈরি করা হয়। বাট এটা কখনো আত্মপ্রকাশ করেনি, কিংবা এটার কোনো কাজও করা হয়নি, সত্যি কথা বলতে। হুম। কারণ আমার ইচ্ছা ছিল যে যখন করব আসলে খুব ভালোভাবেই করব। যেহেতু এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের সামনে এসে গেল, বা এটা আসলে কারো তো হাতে নাই, এবং এরকম একটা সিচুয়েশন যেহেতু সামনে চলে এসেছে, তখন আমি আসলে ভাবলাম যে ওয়াই নট আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে কিছু করার চেষ্টা করি, বা আমার সামর্থ্যের ভেতরে যতটুকু সম্ভব আমি এই খারাপ সময়ে যদি করতে পারি, আমার নিজের কাছে ভালো লাগবে, অন্যদের কাছে হয়তো ভালো লাগবে, অনেকে ইন্সপায়ার হবে কিংবা অনেকে সাহায্য হবে, সেটা বড় কথা না। সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার নিজের কাছে ভালো লাগবে, কিংবা নিজের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে। তো এই কারণেই আসলে এই তাড়াহুড়া করে আসলে এটার আত্মপ্রকাশ করা। তা না হলে এটা আসলে ছিলই ফাউন্ডেশনটা, বাট কখনো ওভাবে আত্মপ্রকাশ করেনি। সাকিব, একটা জিনিস আমি একটু জানতে চাই যে আহ, এই বছরের শুরুতে
বছরের শুরুতে না, ২-৩ মাস আগে আমি যদি বলি, এই করোনা ক্রাইসিসটা খুব পাওয়ার আগে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেক রকম কথা হয়েছিল। তখন আপনি একটি বড় ব্যাখ্যাও দিয়েছিলেন যে আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি তো সব আপনার পক্ষে এরকম করে দেখা সম্ভব না। প্র্যাকটিক্যালি এটার মধ্যে আসলে আমরা আশাও করি না আপনি এটা দেখবেন। কিন্তু আপনি যেসব ব্যবসা বাণিজ্যে আপনার নাম ব্যবহার করা হচ্ছে বা আপনি যেগুলিতে জড়াচ্ছেন, সেগুলি আপনাকে আসলে বড় একটা চাপের মধ্যে ফেলছে কিনা? মানে আসলে তো ব্যবসা খুব সরল কথা না, বা আপনি একটা খুব ব্যবসায়ী মানসিকতার লোক কিনা সেটাও আমি খুব ভালো বুঝতে পারি না আসলে। আসলে যেটা হচ্ছে যে মানে আমি যখন ব্যবসার ভেতরে ঢুকবো কিংবা ব্যবসা নিয়ে চিন্তা করব, তখনই এইগুলো নিয়ে আসলে আহ, বলা সম্ভব। আহ, একটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ, যেগুলোর সাথে আসলে আমার নাম আছে, অবশ্যই আমার সেখানে রেসপন্সিবিলিটি আছে কিংবা থাকবে, এটা স্বাভাবিকই। এবং সেই জায়গাটাতেও আসলে আমার শিক্ষা নেওয়ার বিষয় আছে যে এইগুলা কিভাবে আরো বেটার ওয়েতে রান করা যায়, কিভাবে আরো অর্গানাইজড ওয়েতে রান করা যায়, এবং কোনো ল্যাব ছাড়া কিংবা কোনো গাফিলতি ছাড়া যেন সব কাজগুলো সম্পন্ন হয়, সেটা কিভাবে ঠিক করা যায়, সেটাও অবশ্য আমার দায়িত্বের ভেতরই পড়ে। সাকিব, আরেকটা জিনিস আছে, আপনার বন্ধু দীর্ঘকালের, আমি যদি বলি যে আপনারা একসাথে অনেক লম্বা সময় খেলেছেন, তামিম। তামিম, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে কয়জন আমরা দেখেছি যে টেলিভিশনে উপস্থাপনা করেন, তার মধ্যে তামিমকে আমার অসাধারণ মনে হচ্ছে। যে অসাধারণ উপস্থাপনা করছেন, অসাধারণভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, মাশরাফি, কাল কিছু সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন। আপনার সঙ্গে আপনি সেগুলি দেখেছেন কিনা? আপনার সঙ্গে তামিমের এরকম কথা হওয়ার কোনো জায়গা আছে কিনা, এটি একটু বলে আমি মূল প্রসঙ্গে আসি, যেটি বলতে চাইছি। আমি পর্ব যদি বলেন তাহলে মনে হয় দুটা দেখেছি, দুইটা পর্ব দেখা হয়েছে। যেহেতু আসলে টাইমের ডিফারেন্স থাকে, পরে অবশ্যই ইউটিউবে দেখা যায়, এবং হুম। যে দুইটা পর্ব দেখা হয়েছে আসলে পরে ইউটিউবেই দেখা হয়েছে। যেটা হয় যে আসলে দুই মেয়েকে সামলানোর পরে যতটুকু সময় থাকে চেষ্টা করি নিজেকে কিভাবে দেয়া যায়। আহ, এখন একটা ভালো টাইম আমার জন্য রাত 2টা। এটা হচ্ছে যে একটু পরে সেহেরি টাইম হয়ে যাবে এখানে। ও বাচ্চা আচ্ছা আচ্ছা দুইজনই আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন ঘুমের অবস্থায় আছে, দুই বাচ্চাই মানে ঘুমিয়ে পড়েছে। তো যদিও ছোট বাচ্চা উঠে যাবে, ও হয়তো নেক্সট 1-2 ঘন্টার ভেতরেই উঠে যাবে। নর্মালি প্রতি 3 ঘন্টা পর পর উঠে খাই, ডাইপার আচ্ছা। চেঞ্জ করতে হয়, এবং তারপরে আবার আবার ইয়েতে যায়, ঘুমায় যায়। সো এই কারণেই একটা ব্রেক আসে। এই কারণে ওকে। আসলে টাইমটা আপনার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করা। আচ্ছা, তো এইটা এটা 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 ফ্যান্টাস্টিক। আমি যেটি বলতে চাইছিলাম, তামিম যাদের সাথে কথা বলছেন, মানে হুম, হুম, মুশফিক, রিয়াদ, মাশরাফি, কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাসকিন বা রুবেল, তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে। মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা, আপনাকে যে মনে করা, সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যারা খেলোয়াড়। কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে। প্রশ্ন হচ্ছে, তামিম মাশরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন, বা এই ডিসিশন কেন নিচ্ছেন। মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি। তো আপনার যে এই সময়টা, যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না, শুধু করোনার কারণে না, অন্য কারণে, এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন, যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সবকিছু মিলিয়ে? সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট, টাফ। বাট একটা দিক থেকে ভালো, মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করি। মানে কোনো হুম। সময় যত খারাপ সিচুয়েশন থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেয়ার। হুম। তো এর ভেতরে ভালো জিনিস হচ্ছে, যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট ছিল, হুম। লাস্ট মোমেন্ট ছিল, ওই সময় পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো যেটা এবার থাকতে পেরেছি, প্রথম সন্তানের সময় থাকতে পারিনি। হুম। সো এটা একটা ভালো দিক। বাচ্চা হয়ে গেল, টেক কেয়ারও করার সুযোগ পাচ্ছি। ফার্স্ট বাচ্চার সময় সেটা পারিনি। তো এই দুইটা খুব ভালো একটা পজিটিভ দিক। বাট স্বাভাবিকভাবেই মানে এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না, আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না। হ্যাঁ, যদিও এখন কোনো খেলাই হচ্ছে না, আনসার্টেনটিতে আছে হুম। কখন খেলা শুরু হবে কিংবা কখন হবে না। বাট যখনই হবে তারপরেও তো আমি জানি না যে আমি আসলে, আমার টাইম তো আছে আরো প্রায় 6 মাস, 5.5 মাস, 6 মাসের মতো। তো হুম। আমার তো অতদিন বাকি আছে। সো যদি নেক্সট 1 মাস পরে খেলা শুরু হয়ে যায়, সো আমি আরো 4 মাস, 5 মাস, 6 মাস পরে খেলবো। তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে, এবং খারাপ লাগার মতোই বিষয়। বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপেরিয়েন্স, শেখার অনেক কিছু আছে। আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলার ছলে দেখি কিংবা নেয়ার চেষ্টা করি, যেটা আসলে নেয়া উচিত না। আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি।
আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল 2016 সালে, তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, সেটি একটি অন্য কারণে, এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন, খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে, মানে স্বাভাবিক একটা প্লেয়ারের জন্য মাঠে আসলে থাকাটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট, মানে মাঠে না যাওয়াটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয়। সব রাইট। ধরেন আমি খেলছি, কোথায় খেলছি অত ইম্পর্টেন্ট না, আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না, স্বাভাবিকভাবে অনেক অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে। সাকিব, আপনার কাছে একটু আরেকটু সিরিয়াস বিষয়টা কথা বলি। আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, খেলোয়াড়রা আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় যেগুলি খুবই যৌক্তিক বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপনও করেছিলেন। সেই উপস্থাপন করে আপনি যেই দাবিগুলি জানিয়েছেন তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে, তার কতগুলি কিছুদিন পরে মানা হয়েছিল, সেই দাবিগুলি সম্পর্কে বা সেই আহ, আহ, বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা, বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা, আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সেই দাবিগুলি কতটা মানা হয়েছে? আসলে আমি সিওর যে প্লেয়াররা সবাই সবার সাথে তো ডিসকাস করেই, বাট হুম, আমার কাছে মনে হয় যে মোটামুটি বেসিক যে বা চাওয়া পাওয়া প্লেয়ারদের ছিল সবগুলাই ফুলফিল হয়েছে। হুম, হুম, দুই একটা হয়তো যেটা হয়নি, যেটা হতে আসলে সময়ও লাগবে, তো হুম, ওইটার জন্য আসলে ওয়েট করতে হবে। আর বাকি বেশিরভাগই চাওয়া পাওয়া তো আমার মনে হয় যে ফুলফিলই হয়ে গিয়েছে, এই কারণে প্লেয়াররাও সবাই খুশি। তারা হুম। এখন চায় যত বেশি খেলা হোক এবং মাঠে থাকতে, যদিও এই করোনা সিচুয়েশনে আসলে সবকিছু এলোমেলো করে দিয়েছে, বাট আমি হোপফুল যে তাড়াতাড়ি এই সিচুয়েশন বাংলাদেশ এবং পুরো পৃথিবীতেই ঠিক হবে এবং সবাই মাঠে ফিরতে পারবে। সাকিব, আপনি জানেন যে আপনি আসছেন দেখে আমাদের দর্শকরা অনেক মতামত আমাদেরকে জানিয়েছেন, কিছু মতামত আমাদেরকে পেজে জানিয়েছেন। আমি অনেককে বলেছিলাম যে আমার সৌভাগ্য হবে আজকে সাকিব আল হাসানের সঙ্গে কিছুক্ষণ কথা বলার জন্য, কিছু মতামত আমাদেরকে ব্যক্তিগতভাবেও জানানো হয়েছে। কিন্তু যেই পোলটি আমরা একটা করেছিলাম, যে পোলটি হচ্ছে সরাসরি দর্শকদের মতামত আমরা চেয়েছিলাম যে প্রিয় দর্শক, খেলায় ফিরলে সাকিব আল হাসানকে জাতীয় দলের অধিনায়ক দেখতে চান কিনা, এটিতে শতকরা 61% দর্শক বলেছেন যে তারা দেখতে চান না, 39% বলেছেন যে হ্যাঁ দেখতে চান। যে বেশি যারা বলেছেন যে তারা দেখতে চান না, তাদের কারণ হচ্ছে তারা আসলে ক্যাপ্টেন না, আপনাকে মানে প্লেয়ার হিসাবে তারা এত বেশি মিস করেন, মানে এটা কোনো নেগেটিভ জায়গা থেকে না, তারা হুম। মনে করেন যে আপনি আবার ফিরে আসলে আপনাকে বাংলাদেশ দলের দায়িত্বটা আপনি নিতেই পারেন, কিন্তু নেওয়ার পরে প্লেয়ার সাকিব আল হাসানকে তারা বেশি দেখতে চান। আমি দু একটি যদি মতামত পড়ি তাহলে সেখানে আপনি দেখবেন যে মোহাম্মদ আলামিন উনি বলছেন সাকিব খেলায় ফেরা পরপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলে সাকিবের ভিতরে অনেক বেশি ভালো পারফর্ম করার জোরটা থাকবে না, তাছাড়া বর্তমানে যার আছে তাদেরকেও সময় দিতে হবে নিজেদের প্রমাণ করতে। কিন্তু মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলছেন ক্যাপ্টেন হয়ে সাকিব ভালো পারফর্ম করছে, এক্সট্রা চাপ নেওয়ার ক্ষমতা ওর মধ্যে সবসময় আছে, তবে না কেন, এরকম ভাবেই কথাগুলি আসছে। আপনি এটাকে কিভাবে দেখেন? এরকম আরো আমি যে মতামত আছে, আমি লম্বা সময় ধরে পড়ে যেতে পারি, কিন্তু আপনার মত আমি শুনতে। সবার আগে তো আমি খেলায় ফিরতে চাই। জি। তো 5.5 মাস পরে যখন খেলায় ফিরবো, হুম, আগে খেলায় ফিরি, বাকি সব ডিসিশন আসলে তারপরে। আচ্ছা, তার আগে আসলে অন্য কোনো ডিসিশন নাই। এখন সবার আগে হচ্ছে যে কিভাবে এই সময়টা তাড়াতাড়ি যাবে, ওকে। তাড়াতাড়ি শেষ হবে এবং কিভাবে আমি যেখানে থেকে আসলে খেলাটা আমার বন্ধ হয়েছে সেখান থেকে যেন আমি আবার শুরু করতে পারি। সেটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এবং সবথেকে বড় মানে নিজের প্রতি নিজের একটা এক্সপেকটেশন যে যেখান থেকে আমি শেষ করেছি ওইখান থেকেই যেন আমি শুরু করতে পারি। সো আমার কাছে চ্যালেঞ্জ ওই একটাই। আমার কাছে বাকি আর কোনো চ্যালেঞ্জ নাই। কোনো অ্যাডিশনাল চ্যালেঞ্জ কি আসবে না এটা আসলে পরের বিষয়, কিংবা আমি চিন্তা করব কি করব না সেটাও পরের বিষয়। ফার্স্ট টার্গেট হচ্ছে যেখানে শেষ করেছিলাম মানে শেষ হয়েছিল সেখান থেকে যেন শুরু করতে পারি। আহ, সাকিব, আপনাকে দেখে আমার চোখের দেখা যেরকম মনে হচ্ছে আপনি কি একটু ওজন কমিয়েছেন, বা আমরা যদি প্রশ্নটা অন্যভাবে করি যে আপনি ফিটনেস ধরে রাখার জন্য কি কি করছেন করছেন সেটা নিয়েও দর্শকদের অনেক আগ্রহ আছে, মানে ইউ লুক ভেরি ফিট, অ্যাজাইল, এবং মনে যেটা হচ্ছে যে আপনি বয়সও অনেকখানি কমেছে, আপনার চুল টুল বড় হওয়ার কারণেও একটা হইতে পারে। ওয়ার্ল্ড কাপের পর থেকেই তো ওয়েটটা অনেক কন্ট্রোলের ভেতরে ছিল। আর হুম, এখন যেহেতু রোজার সময়, সো স্বাভাবিকভাবে এই ওয়েটটা আরো বেশি কন্ট্রোলে আছে। হুম। এর একটা বড় কারণ হচ্ছে এখানে রোজার সময়টা তো বেশি। আপনি যেখানে আছেন সেখানেও আমি সিওর যে অনেক বেশি সময় 17 ঘন্টা, ইয়ে এখানে রাখতে 17 ঘন্টা, হ্যাঁ। হ্যাঁ, এখানে প্রায় এরকমই ১৬, ১৭, ১৮ ঘন্টা মানে জি, এরকমই হবে। জি। তো এই কারণে আসলে খাওয়ার সুযোগটা কম। তো স্বাভাবিকভাবেই যখন আপনি ১৮ ঘন্টা না খাচ্ছেন, খুব বেশি হুম। একটা ওয়েট গেইন করার চান্স নাই। আরেকটা হচ্ছে সারাক্ষণ বাসার ভেতরে থাকি। বাসার ভেতরে যেহেতু থাকা হয় স্বাভাবিকভাবেই বয়সটা একটু কম লাগতে পারে। আর চুল-টুল বড় হয়ে গিয়েছে। সো এটা আরেকটা রিজন।
আমাদের প্রযোজকদের মধ্যে কিছু বাছাই করা প্রশ্ন আপনার কাছে পাঠিয়েছেন। তো সেই প্রশ্নগুলি একটু পড়তে চাই, সেই জন্য আমি আবার একটু মোবাইল ফোনটা নিলাম। নাফিস সিদ্দিকী উনি বলতে চাইছেন 2023 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, একটা খুব কমন কোশ্চেন। কে আবার অনেকে বলছেন সাকিব ভাইয়ের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। আসলে সাকিব ভাইয়ের স্বাস্থ্য খারাপ হয় না, আমরা এই কথাটা নিয়ে এখনই আলাপ করলাম। সাকিব ভাই ভেরি মাচ ইন কন্ট্রোল। যে আসলে মানে রমজান শুরু হওয়ার পর থেকে তো আসলে খুব বেশি একটা শারীরিক কষ্ট করা যায় না। আর সত্যি কথা বলতে সামনে কোনো ফোকাস থাকলে সেটার জন্য আসলে মানুষ কষ্ট করতে চায়। যেহেতু সামনে কোনো কিছু টার্গেট নাই, খুব একটা কষ্ট করার জায়গাটা আসলে এখনো তৈরি হয় নাই, কিংবা মন মানসিকতা তৈরি হয়নি। আরেকটা বড় জিনিস হচ্ছে আসলে করোনা একটা বড় শিক্ষা দিয়েছে যে আসলে কাল কি হবে কে জানে। সো হ্যাঁ, হ্যাঁ। আজকে না কষ্ট করার থেকে খেয়ে একটু আরামে থাকি। যদি করোনা হয়ে যায় আমি সিওর যে খুব বেশি দিন লাগবে না ফুল ফিটনেস আনতে, কিংবা আচ্ছা, মানে শারীরিক ইয়েটা মানে শক্তিটা ফিরিয়ে আনতে। সো আচ্ছা। এখন হচ্ছে আমার টার্গেট মানে পছন্দ মতো খাবার খাওয়া, সুন্দরভাবে থাকা, মানে মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখা। এটাই হচ্ছে সবথেকে বড় উপায়। কারণ সারাক্ষণ যেহেতু আপনি ঘরের ভেতরে আছেন, স্বাভাবিকভাবেই অনেক সময় ডিপ্রেশন চলে আসতে পারে। যদিও আমার ২ বাচ্চা নিয়ে আমার সময় ভালো কাটছে, বাট এটা অবশ্যই আসতে পারে। এই ডিপ্রেশন আসার সিচুয়েশনটার বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। তো খাবার একটা ডিপ্রেশন দূর করার বড় অস্ত্র বলে আমার কাছে। এই আরেকটা, এটা যদি আপনি একটু অ্যাড্রেস করতেন, 2023 সালের বিশ্বকাপ আপনার, আমরা জানি যে 2019 সালে যে বিশ্বকাপে আপনার যে পারফরমেন্স, মানে এটা যে কোনো খেলোয়াড়ের জন্য এটা একটা ড্রিম পারফরমেন্স। তো 2023 সাল নিয়ে নিশ্চয়ই আপনার কিছু চিন্তা কল্পনা, আমি জানি না মানে অত দূর পর্যন্ত আপনি এখনই চিন্তা করেন কিনা, নাকি আপনি কি ভাবেন আসলে 2023 সালের ক্রিকেট খুব বা বেশি একটা বিশ্বকাপ? তো আসলে আমি দূরের চিন্তা কখনোই করতে চাই না। বাট হ্যাঁ, যদি বলি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, এভাবে হুম, চিন্তা করলে মানে নেক্সট ওয়ার্ল্ড কাপই তো। হ্যাঁ, তো হ্যাঁ, সেখানে একটু তো অবশ্যই একটা ব্যাকআপ মাইন্ডে একটা চিন্তা থাকেই। যদি সুযোগ আসে, খেলতে হুম, পারি, হুম, ফিটনেস থাকে, পারফরম্যান্স থাকে। আমার মনে হয় যে আমাদের খুব ভালো করার সুযোগ আছে। আমি খুব মনে প্রাণে আসলে বিশ্বাস করেছিলাম যে এবারও আমাদের ভালো করার সুযোগ আছে। আ আমরা খুব কাছাকাছিও ছিলাম। হয়তো ছোটখাটো ২-১ টা কারণে আমরা হুম, আমাদের পুরো পোটেনশিয়াল অনুযায়ী আসলে খেলতে পারিনি। বাট ২৩ টা হয়তো আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারবো, এবং আমরা যে ধরনের টার্গেট নিয়ে যাবো সেই আ টার্গেট অ্যাচিভ করতে পারবো বলে আমার মনে হয়। এবং যেহেতু এশিয়াতে খেলা, সাবকন্টিনেন্টে খেলা, মানে আমাদেরকে অন্য টিমদের আসলে ভয় করা উচিত হবে বলে মনে করি ওই সময়টাতে। হুম, হুম, অ্যা এখন যেভাবে আমাদের ক্রিকেটের অবস্থা আছে, বা রিবিল্ডিং একটা সিচুয়েশন এ আছে, হয়তো এটা যদি করোনা ভাইরাস না থাকতো এই বছরের ভেতরেই খুব ভালো একটা পর্যায়ে চলে আসতো বলে আমি বিশ্বাস করি টিম। হয়তো এটা কিছুদিন সময় লাগবে, বাট ওয়ার্ল্ড কাপের আগে আমার কাছে মনে হয় আমরা খুব ব্যালেন্সড ভালো একটা দল নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারবো। তো বিকজ আমাদের কাছে এখনো প্রায় ৩ বছরের টাইম আছে। সাকিব, আমরা দেখেছি যে আপনার সঙ্গে নানা কারণে আমাদের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার একটা খুবই আত্মিক সম্পর্ক আছে আপনার সাথে কথা বলার ক্ষেত্রেও। আপনার সবার প্রতি পার্সোনাল রেসপেক্ট অনেক বেশি, মিউচুয়াল রেসপেক্ট অনেক বেশি, কিন্তু উনার সাথে তো মাশরাফি বিন মুর্তজা এখন এমপি, ফুল টাইম রাজনীতিতে আসছেন এবং রাজনীতিটা উনি খুব সিরিয়াসলি নিয়েছেন, এটা বলেই দেয়া যায় যে উনি তার প্রত্যেকটা মানে কার্যক্রমের ব্যাপারে খুব সিরিয়াস। আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা, বা আপনার রাজনৈতিক কোনো অভিলাষ আছে কিনা যে এমপি হওয়া, মন্ত্রী হওয়া? এইগুলো আসলে সব সময়ের উপর ছেড়ে দিতে হবে। আসলে খুব ডিফিকাল্ট বলা যে আসলে ভবিষ্যৎ কি হবে। আমি যেটা বললাম যে করোনা ভাইরাস এই একটা জিনিসের শিক্ষা আমাকে দিয়েছে যে আসলে কালকে কি হবে কেউ জানে না। হ্যাঁ? তো এই জায়গা থেকে আমার আসলে বললাম যেটা, যে খুব বেশি দূরের কোনো ফোকাস আমি করতে চাই না। আ- যদি সুযোগ আসে আমি ওয়েলকাম করব, সত্যি কথা, বা খুব একটা ইয়ে করব না। বাট যদি এরকম সুযোগ না আসে সেটা নিয়েও আমার কোনো আফসোস নাই। সো আ তাহলে আমি একটু অতীতের কথা বলি, যে এরকম জনশ্রুতি চালু আছে যে আহ, আপনিও 2019 সালে, 18 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কম্পিট করতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে। মানে একরকম আমরা এরকম শুনেছি যে সাকিবও আসলে এমপি নির্বাচন করবেন বা এমপি হবেন, এমনকি আমরা এতদূর পর্যন্ত শুনতে পেয়েছিলাম যে সাকিব আসলে আরো বড় কিছু পেতে যাচ্ছেন। ঘটনাটা কি ঠিক? আপনি কি আসলে এমপি হতে চেয়েছিলেন 2018 সালে? আসলে কিছু জিনিস আসলে এটা খুব গোপনীয় সিচুয়েশন এ থাকাই ভালো। খুব গোপনীয়তার সাথে সারা জীবন থাকা ভালো। না, এই একটা
আছে যেটা আসলে কখনো প্রকাশ পাওয়াই উচিত না। না, তো এটা তার এটা ডিক্লাসিফাইড হওয়ার সময় আসে নাই? ডিক্লাসিফাইড হওয়ার সময় তো মানে আমার ধারণা যদি আমি কোনোদিন পলিটিক্সে আসিও হ্যাঁ, সেটাও হ্যাঁ। আসবে না, আর কোনোদিন না আসিও সেটাও আসবে না। তো এটা এমন একটা সিক্রেট, মাই গড! এবং ইন্টারেস্টিং। আমি চাই না এটা কেউ কখনো জানে। এই যে আমি সিওর আমার কৌতূহল বাড়লো এবং আমাদের দর্শকদের কৌতূহল অনেক বাড়লো। যাক, কৌতূহলটা তো আপনি জায়গার মতোই মানে মানুষের কৌতূহল জাগার মতোই জায়গা, জি। এবং যে সাবজেক্টটা নিয়ে আপনি বলছেন এখানে অনেকেরই কৌতূহল থাকা খুবই স্বাভাবিক। আমি যদি আমার জায়গায় না থাকতাম আমারও কৌতূহল জাগতো, এটাই স্বাভাবিক। বাট এই যে দুই একটা কৌতূহল মানুষের মনে আসলে থাকার দরকার। সব কৌতূহল যদি আপনি প্রকাশ করে দেন আসলে মানুষেরা তখন আমাকে নিয়ে আগ্রহ থাকবে না। আপনাকে তো নিয়ে এটা আগ্রহ একটা আপনাকে নিয়ে আগ্রহ থাক। আপনাকে নিয়ে নানা কারণে আগ্রহ থাকবে সাকিব আল হাসান। আমি অন্য একটা জায়গা থেকে প্রশ্নটা করি যে আপনি জানেন আপনি নিজে মেসির খুব ভক্ত, আর্জেন্টিনার ফুটবল আপনি পছন্দ করেন, ফুটবল নিয়মিত আপনি খুব ফলো করেন, কিন্তু যে সর্বনাশটা আর্জেন্টিনার ফুটবলের হয়েছে বলে অনেক ফুটবল বিশেষজ্ঞ বলেন সেটা হলো ম্যারাডোনার পরে, যেহেতু ম্যারাডোনা একজন দুর্দান্ত ড্রিবলার, দুর্দান্ত বল প্লেয়ার ছিলেন, তারপরে আর্জেন্টিনার আরেকজন মেসি আসা বা এই ধরনের খেলোয়াড়দের হওয়ারই এক ধরনের প্রবণতা আর্জেন্টিনার ফুটবলটাকে একটু এলোমেলো করে দিয়েছে বলে অনেক ফুটবল বিশেষজ্ঞ বলেন যে সবাই মেসি হতে চায় বা সবাই ম্যারাডোনা হতে চায় বা সবাই ড্রিবলার হতে চায়, সবাই বল প্লেয়ার হতে চায়। আপনি তার আগেও দেখেছেন যে ওর্তেগা থেকে শুরু করে রিকুয়েমে, মানে বেশিরভাগ আর্জেন্টিনাতে ড্রিবলার হতে চেয়েছে। সবসময় নাম্বার 10 জার্সি যারা পড়তো আর্জেন্টিনাতে রাইট, সবাই ম্যারাডোনার সব উত্তরসূরি। একই জিনিস কিন্তু আপনার ক্ষেত্রে হয়েছে বলে আমার কাছে মনে হয়। আপনার যে উত্থান মানে 2006-7-এর একটু পর থেকে যদি আমি বলি 8-9-10, আপনাকে যে 11-12-13-14-15-16-17-18-19-20 মানুষ আপনাকে যেভাবে আইডিয়ালাইজ করছে, তার ফলে কিন্তু আমরা বাংলাদেশে প্রচুর বাহাতি অফ স্পিনার, প্রচুর বাহাতি ব্যাটসম্যান এরকম দেখতে পাচ্ছি আমরা। আর যে ক্রিকেটের অন্যান্য জায়গায় যে জায়গা, সেই জায়গাগুলিতে মানুষের উৎসাহ কমে গেছে, এটা ভালো নাকি খারাপ? আপনি কি মনে করেন যে সবাই যে সাকিব আল হাসান হতে চায়, তরুণরা, কিশোররা? আমি আমি অন্তত কেউ যদি বলে যে সে আমার মতো হতে চায় আমি তাকে বলবো যে না, হুম, মানে হুম, হওয়ার দরকার নেই। হুম, হুম, সে তার মতো হলেই আসলে বেস্ট জিনিসটা সে বের করতে পারবে নিজের ভেতর থেকে। তো আমি কখনোই বলি না যে আমার মতো কিংবা অন্য কোনো প্লেয়ারের মতো কিংবা অন্য কারোর মতো মানে কোনো প্লেয়ার হোক। সবারই যার যার একটা নিজস্ব ধরন আছে, সে যেন সেই ধরনটারই বেস্ট ফর্মটা বের করে আনতে পারে, আমি সেটা সবসময় চাই। হ্যাঁ, ফলো কিছু, কিছু করা যায়। আমি এমন না যে কাউকে কখনো ফলো করি না। ২-১ জন প্লেয়ারের ভালো ২-১ টা জিনিস আমি নিতেই পারি। আরেকজন প্লেয়ার কি কারণে ওই জিনিসটা ভালো করছে, ব্যাটিংটা কেন ভালো করছে, এই শটটা কেন ভালো করছে। এই স্পিন বোলারও এত আ কিভাবে ও কনসিস্টেন্টলি এত ভালো বল করতে পারে কিংবা ওর মাথার কোন জায়গাটা কাজ করছে। এরকম বিভিন্ন প্লেয়ারদের থেকে বিভিন্ন ভালো, ভালো জিনিস নেয়া যেতেই পারে। বাট তার মানে এই না যে আসলে আমি ওদের মতোই হবো। এখন কথার কথা, এবি ডিভিলিয়ার্স যেভাবে ৪ মারে আমি ওইভাবে ৪ মারবো না। হুম, হ্যাঁ, কিন্তু ওর ওই জিনিসটা ও কি কারণে ৪ টা ভালোভাবে মারতে পারছে সেই জিনিসটা যদি আমি শিখি সেটা হচ্ছে আমার জন্য ভালো হবে। হুম। কিন্তু আমি আমার ফর্মেই, ও ওর ভাবেই মারবে। কিন্তু আহ, আমি ওর থেকে অবশ্যই শিখতে পারি জিনিসটা যে কিভাবে মারা সম্ভব সেটা। তো আপনি যখন জিনিসগুলো আমার কাছে এরকম যে কাউকে ফলো করে না বাট অনেকের থেকে অনেক শিক্ষাটা নিয়ে সেটা যেন নিজের বেস্ট ফর্মটা ইউজ করা যায় সেটা বেস্ট আমার কাছে মনে হয়। আপনি যখন এই কথা বলছিলেন, আমাদের একজন দর্শক এবাদুর রহমান তিনি আপনার কাছে জানতে চাইছেন বাংলাদেশ ক্রিকেটের কি কি ঘাটতি আছে বা বাংলাদেশ টিমকে আরো উন্নতি করতে হলে কি করা দরকার বলে আপনি মনে করছেন এই মুহূর্তে। আপনার মতামত একটু জানতে চান। আরেকটাও একটু বলে রাখি, রাজু খান উনি বলছেন ভাই এত ভালো খেলার এনার্জি কেমনে পান, কই পান? যাই হোক, এটা আপনি উত্তর দিতেও পারেন। এনার্জি আসলে এটা অসম্ভব কষ্টের ফল বলবো আমি। অসম্ভব কষ্ট না করলে আসলে এগুলা সম্ভব হয় না। হ্যাঁ, অনেকে কষ্ট করে কিন্তু পায় না, অনেকে আবার কম কষ্ট করেও পেয়ে যায়। বাট খুব একটা শর্টকাট কোনো ওয়ে নাই আসলে সাকসেসের। সো স্বাভাবিকভাবেই হার্ড ওয়ার্ক সাথে ডেডিকেশন, আপনার ডিসিপ্লিন, লাইফ এগুলা খুবই আসলে খুব বেশি। সাকিব একটু অনুমতি দিলে আমি একটু বলি। সাকিব আল হাসান যে কথাগুলি বলছেন সেই কথাগুলিকে খুব সহজ মনে হলে সেই কথাগুলি কত কঠিন আমি উদাহরণ দেই। আমি সাক্ষী, আসলে সাকিব আল হাসান কোনো আর কোল্ড ড্রিঙ্কস খান না, সাকিব আল হাসান চা খান না, সাকিব আল হাসান ধূমপান করেন না, সাকিব আল হাসান কোনো ধরনের কোনো কিছু এগুলি সব স্যাক্রিফাইস করেন। কিন্তু এরকম একজন তরুণ, একটা এনার্জেটিক, তার যতভাবে ডিসিপ্লিন থাকা দরকার ততভাবে কিন্তু তিনি ডিসিপ্লিন থাকেন। এটা এত সহজ কথা না, বলতে প্লিজ গেলে সাকিব। এগুলো তো ধরেন একটা স্যাক্রিফাইস এর জায়গা তো আছেই। বাট আরেকটা ধরেন আপনি বাসায় গেলেন, হুম, আপনি দেখলেন আপনার মা রান্না করেছে মুরগির মাংস, গরুর মাংস কিংবা আলু ভর্তা, হুম, পেঁপে ভর্তা, সব ভর্তা দিয়ে সুন্দর করে কিংবা চচ্চড়ি মানে ভাজি আমাদের যে হ্যাঁ, ট্রেডিশনাল বাংলা।
কিংবা খিচুড়ি হুম, কিংবা বিরিয়ানি কিংবা পোলাও মাংস মানে যার কাছে যেটা আছে ওই খাবারটা যখন আপনি খাচ্ছেন না এটা অনেক কষ্টের ব্যাপার এবং ওইটা হচ্ছে স্যাক্রিফাইস কিংবা আপনার ওয়াইফ রান্না করে রেখেছে। আপনি বাসায় গিয়ে দেখলেন আপনার টেবিলের উপর খাবারই খাবার এবং আপনি ওটা খাচ্ছেন না এটা আসলে অনেক বড় স্যাক্রিফাইসের ব্যাপার এবং এটা আমাদের বেশিরভাগ প্লেয়ার করে থাকে যেটা খুবই কষ্টকর বাট আমরা সপ্তাহে ট্রাই করি একদিন খাবার। মানে মন মতো খেয়ে আরকি সব আশা পূরণ করার সপ্তাহে ফার্স্ট একজন একটা প্রশ্ন করেছিল। আমি আসলে আপনার এই কথা ২০০০ বলতে মানে বাংলাদেশে ক্রিকেটের কি বিষয়ে ঘাটতি রয়েছে এবং কি বিষয়ে আরেকটু উন্নতি করা দরকার? এবাদুর রহমান উনি এই প্রশ্ন করেছেন। আসলে কি হয় একটা প্রতিটা টিমই আসলে একেকটা ওয়ার্ল্ড কাপের পরে একটা ট্রানজিশন পিরিয়ড দিয়ে যায়। স্বাভাবিকভাবেই কিছু সিনিয়র প্লেয়ার থাকে যে তারা তাদের ক্যারিয়ারের শেষ অবস্থায় থাকে। কিছু নতুন প্লেয়ার আসে। তো তখন ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়ার পরে আসলে একটা টিম গড়ে উঠতে আসলে ১ থেকে ১.৫ বছর টাইম লাগে। সো ওই টাইমটা দিলে আমার মনে হয় যে ক্রিকেট রাইট ট্র্যাকেই আছে। এই টাইমটা দিলে ১ থেকে ১.৫ বছর আবার দেখবেন যে খুব সুন্দর রেগুলার কনসিস্টেন্টলি পারফর্ম করা শুরু করেছে টিম। সাকিব আল হাসান, আমাদের দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ, সেটি আজকে আপনার সঙ্গে কথা হচ্ছে বলে না, এই গত নভেম্বরের পর থেকে এই ৭ মাসে আমরা অনেক আহ, লেখালেখি করেছি, লেখালেখি পড়েছি, লেখা দেখেছি। একটি বিষয় বারবার সামনে আসছে আপনার নিষেধাজ্ঞার বিষয়ে, যে আপনার নিষেধাজ্ঞাটা কি আসলে বোর্ড বা বোর্ডের সাথে আপনার কোনো রকম গন্ডগোল, পাপন ভাইয়ের সাথে আপনার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ, অথবা বোর্ড ইচ্ছা করলে ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে ট্যাকেল করতে পারতো কিনা, বোর্ড এইটার ক্ষেত্রে তার ভূমিকা ঠিকমতো পালন করেছে কিনা, নাকি আসলে আপনাকে এইটা আলাদা করে? মানে জি। অ্যান্টি করাপশন ইউনিট যারা আছে ওরা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। যদিও ওরা আইসিসির আন্ডারে বাট হুম, ওদের কিন্তু আইসিসিও ওদেরকে কিছু বলতে পারে না। সো ওদেরকে ওরকম ভাবে মানে স্বাধীনতা দিয়ে দেয়া হয়েছে ওদের কাজ করার জন্য। হুম। সো এরকম যাদের ধারণা আছে কিংবা চিন্তা আছে আমার কাছে মনে হয় যে এরকম ধারণা না করাই ভালো। সাকিব আল হাসান, আপনার সম্পর্কে আরেকটি অনেক বড় আগ্রহের বিষয় যে আপনি কি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, বা আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন, বা আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে যে যখন আপনি খেলা থেকে রিটায়ার করবেন আপনি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ওইখানেই থেকে যাবেন, এরকম কোনো ইচ্ছা কি আপনার আছে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা অনেক বড়। আ সো ওইটার পরে আসলে অন্য কোনো জাতীয় সঙ্গীত মুখস্থ করা হবে বলে আমার মনে হয় না। জাতীয় সঙ্গীত গাওয়া হবে না ফর সিওর। আচ্ছা। আ আর যেটা থাকার বিষয় আসলে আমি যেটা বললাম যে আসলে ফিউচার আমি খুব বেশি একটা দূরের প্ল্যান করিনি। এবং কখনো করতে চাইও না। আমি হুম, এখন বাংলাদেশে হ্যাপি আছি, হুম, খুশি আছি, সুখে আছি। মানে যত ধরনের ফ্যাসিলিটিস দরকার সব আমার কাছে আছে। আমি কেন অন্য জায়গায় যাব? সো এরকম কোনো ইচ্ছা আমার মানে নেই। আপাতত তো নেই। হুম, আমার ধারণা ভবিষ্যতে আসার কোনো সুযোগ নাই। সো আমি যেটা বললাম যে হ্যাঁ, এখন তো একটা সিচুয়েশন এর কারণে আসা হয়েছিল এবং একটা সিচুয়েশন এর কারণে এই আসলে থাকা। বাট এর আগে আমি কোনদিন এতদিন আসলে থাকা হয়নি। সর্বোচ্চ মনে হয় ২০ থেকে ২৫ দিন থাকা হয়েছে। এবার হুম, অলরেডি ১.৫ মাসের বেশি হয়ে গেল। হুম, আরো হুম, কতদিন থাকতে হবে আমি জানি না। হুম, বাট অবশ্যই মিস করি। সবসময় মিস করি। চেষ্টা থাকবে যেন যত তাড়াতাড়ি পারি দেশে ফিরে যেতে। যদি সিচুয়েশন এরকমই চলতে থাকে, চেষ্টা থাকবে যে আমার ফাউন্ডেশনের মাধ্যমে আরো বেশি মানুষকে কিভাবে সাহায্য করা যায়। আমি নিজে থেকে যদি করতে পারি আমার হুম। কাছে আরো ভালো লাগবে। আর যদি এরকম সিচুয়েশন চেঞ্জ না হয়, যেতে না পারি আপাতত নেক্সট কিছুদিনের ভেতরে চেষ্টা থাকবে যে এখান থেকেই যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করা। আমি যদি একদম স্পেসিফিকলি বলি, কারণ আমি সাংবাদিকতায় থাকার কারণে এবং বাংলাদেশে যারা আসলে নিউজ মেকার তাদেরকে খুব ভালো করে খেয়াল করার কারণে আমি মোটামুটিভাবে বলতে পারি যে ২০০৬ সালের পর থেকে আপনার নেম এবং ফেম এবং স্টারডম, সেটার গ্রাফটা শুধু আকাশের দিকেই উঠেছে। তো এই যে স্টারডম, আলহামদুলিল্লাহ। এই ১২ বছর ধরে সেই স্টারডমটা, মানে খুব ক্লিশে প্রশ্ন হয় যদিও, তারপর সেই স্টারডমটা আপনি কিরকম এনজয় করেছেন সেটি একটি আমি প্রশ্ন করতে চাই। কখনো কি মনে হয়েছে যে মানে একটু ভাই আমার একটু প্রাইভেট লাইফ দাও, ওরকম আমি আর পারতেছি না? মানে এক সিঙ্গেল সেকেন্ডের জন্য মনে হয়নি। আচ্ছা, 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 মানে আপনি আমি এইটা আপনি এনজয় পুরাপুরি করেছেন। এনজয় হ্যাঁ, পুরাপুরি এনজয় করেছি এবং আ মানে এই ১০-১২ বছর আপনি যেটা বললেন মানে I had my best time. হ্যাঁ, হয়তো আরো আরো বেটার টাইম সামনে অপেক্ষা করছে। বাট এই ১২ বছর আমি ফুল এনজয় করেছি। মানে সব দিক হুম। থেকে। আ সো I had a good time. আমি এবং একটু ১ সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমার প্রাইভেট লাইফ দরকার, মানুষ কেন ইয়ে করছে। আ মানুষ যেটা করছে সেটা মানুষ করবে। এটা খুবই নরমাল এবং খুবই স্বাভাবিক। এবং আমি এনজয় করেছি সেটা। আসলে
এনজয় করার একটা বড় কারণ হচ্ছে যে অনেক বড় একটা ফ্যান বেস, মানে একটা গ্রুপ আছে কিংবা মানুষরা আছে যারা চায় যে আমি অনেক বেশি ভালো পারফর্ম করি এবং দেশের জন্য অনেক বেশি বা সাকসেস নিয়ে আসি, যেটা আমাকে সবসময় আসলে ইন্সপায়ার করে অনেক বেশি। আমি একটু ড্রেসিং রুমের প্রসঙ্গে আসি। আমার সাথে যখন আপনার কথা হয়েছিল লম্বা কথাটার সময় আরকি, সে লম্বা কথার সময় জি। আপনি আমাকে বলেছিলেন যে আপনি ইমোশনটা দেখাতে চান না। কারণ হচ্ছে যে কারণ ইমোশন পাবলিক করা একদম বাধ্য না হলে বা আপনি মুশফিকের সাথে সেই ঐতিহাসিক আপনাদের কান্নাকাটির ছবি সেটা আবার পরে আপনি ব্যাখ্যা দিয়েছেন আপনি মুশফিককে তুলতে গিয়ে পরে আপনি সে যান, কিন্তু আপনাকে খুব বেশি ইমোশন শো করতে আমরা আসলে খুব বেশি দেখি নাই। কিন্তু আপনি আমাকে বলেছেন যে অনেক সময় এরকম হয় যে আমি ড্রেসিং রুমে গিয়ে আমার ব্যর্থতা বা দলের কোনো খারাপ অবস্থার মধ্যে হাতের গ্লাস মানে জাস্ট হাতের মধ্যে গ্লাস চেপে আপনি সেটিকে ভেঙে ফেলছেন, এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। এটা আসলে যে এশিয়া কাপের ফাইনালটা, ওই ম্যাচটাই আসলে, বা ওই যে যখন আমাদের লাস্ট ওভারে আর কি 6 বলে 9 রান লাগে জি 2012 এশিয়া কাপ, জি আসলে ওই ওই দিনের ঘটনায়। এছাড়া চেষ্টা থাকে যে মানে একদমই না শো করতে, বা যেহেতু এখন স্পেশালি আরো বেশি সিনিয়র প্লেয়ার অব হুম হুম ইয়াং প্লেয়ার যারা আছে, তারা তো আসলে বা আমাদেরকে অনেক সময় দেখবে যে আসলে আমাদের কোন জিনিসটা ঠিক কি ভুল। তো আমরা যদি বাই মিস্টেকও একটা জিনিস ভুল করি, ওরা কিন্তু ওই ভুল জিনিসটা একটু দেখলো, শিখুক না শিখুক ওটা পরের জিনিস। আমরা ব্যাড এক্সাম্পল দিতে আসলে চাই না। তো চেষ্টা থাকে যে ওই সময়টা কিভাবে কত বেশি নরমাল ওয়েতে থাকা যায়। হ্যাঁ, আমি যখন হোটেল রুমে আসলাম, দেন আমি আমার মানে নিজের রাগ নিজের উপর যত ইচ্ছা ইয়ে করলাম। বাট ড্রেসিং রুমে চেষ্টা থাকাও, মানে আমি সিউর অনেকেই চেষ্টা করে এরকম যে না শো করতে, যে আসলে সিচুয়েশনটা এরকম ছিল, আমি এরকম করতে পারতাম, এরকম মিস্টেক করছি, আমি ভুল করছি। অনেক সময় অনেকের রাগটা আসলে কন্ট্রোল করা সম্ভব হয় না। সেটা আসলে অন্য 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 একটা ব্যাপার। বাট আমি চেষ্টা করি সবসময় যে কিভাবে ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট আসলে কাম রাখা উচিত কিংবা সম্ভব। এটা আমার সবসময় একটা মানে ব্যাক অফ মাই মাইন্ড এ সবসময় চিন্তা থাকে। সেটা আমি ধরেন ব্যাটিং এর পরে হোক কিংবা আমি কোনো সময় ড্রেসিং রুমে আছি, আমাদের ড্রিংকস ব্রেক, হুম লাঞ্চ ব্রেক, যেকোনো ব্রেকে যখন ইয়ে হয়, আমি চেষ্টা করি যে ড্রেসিং রুমের সিচুয়েশন যত বেশি কাম রাখা যায়। হ্যাঁ, মাঝে, মাঝে অবশ্যই আমিও পারি না কন্ট্রোলে রাখতে। হুম তখন হুম। হয়তো অনেক কিছু বলে ফেলি কিংবা অনেক কিছু করে ফেলি। বাট চেষ্টা করি আসলে ওই জায়গাটাতে কাম রাখার জন্য। কারণ ওই জায়গাটাই একটা জায়গা আছে যেখানে যদি আমরা কাম থাকি আমাদের বেটার ডিসিশন নিতে সুবিধা হয়। বাংলাদেশের ক্রিকেটের শুধু না বিশ্ব ক্রিকেটেই একটি অসাধারণ সিদ্ধান্ত, আমি সাধারণের বাইরে ভালো মন্দের কথা পরে আসি, যে বিশ্বকাপে আপনার 3 নম্বরে ব্যাট করতে নামা। তো তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্যাপ্টেন, এটি নিয়ে যখন আলোচনা করছিলেন তখন তামিম ইকবাল বলছিলেন যে মাশরাফি বিন মুর্তজা সেই 3 নম্বরে নামার আপনার সিদ্ধান্তের উপর আসলে ব্যাক করে যাচ্ছেন, কিন্তু তামিম মনে করেছিলেন যে আপনার 3 নম্বরে নামা ঠিক হবে না, কারণ আপনি এবং তামিম দুজনে যদি আউট হয়ে যান বাংলাদেশ টিমের উপর একটা চাপ পড়বে। আপনি সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে একটু যদি বলেন। মাশরাফি খুব সুন্দর করে বলেছেন যে তামিম সাকিবের সিদ্ধান্তের বাইরে বা সাকিবের সিদ্ধান্তকে আমি ব্যাক করে গেছি, কারণ আমি জানি সাকিব যদি খারাপ করে এটা সাকিবের চেয়ে বেশি আর কেউ এটা নিয়ে সাফার করবে না, সুতরাং সাকিবের উপর আমাদের অনেক আস্থা আছে। কিন্তু 3 নম্বর সিদ্ধান্তটা যদি একটু আপনি বলেন, যে আমরাও মনে করেছি যারা বাইরেতে খেলা দেখেছি যে আপনার 4 বা 5-এ ব্যাট করা উচিত, আপনি বাংলাদেশের ব্যাটিং এর মূল স্তম্ভ বা মিডল জায়গা যেটা থেকে বলি। আসলে তখন ওয়ার্ল্ড কাপের আগে যখন বিপিএল হলো বাংলাদেশে, ওই হুম সময় আমি ডিভিলিয়ার্স এর সাথে একদিন কথা বলছিলাম। এমনি জাস্ট নরমাল আলাপ কথা হচ্ছিল। আ তো কথা হতে, হতে ও আমাকে একটা জিনিস বলছিল যে ও সবসময় মনে করছে যে ও আসলে পরের দিকে ব্যাটিং করেছে। মানে বা ও যদি ৩ এ ব্যাটিং করতো, ও হয়তো আরো বেশি রান করতে আরো হুম বেশি কন্ট্রিবিউট করতে পারত। তো ও সবসময় যে ৪ এ ৫ এ কিংবা ৬ এ ওদের টিমের জন্য ব্যাটিং করতে হয়েছে দলের কথা চিন্তা করে। কিন্তু ওর থিওরি ছিল আমি যদি উপরে ব্যাটিং করি, আমি এখানে হয়তো 60-70 করছি, বাট আমি মাঝে, মাঝে ফেইলও করছি। আমি ৩ এ ব্যাটিং করলেও হয়তো মাঝে, মাঝে ফেইল করব। কিন্তু যখন আমি ফুল হব তখন হয়তো আমি 100, 120, 130 করে দলকে জিতিয়ে দিব। সো আমার পরের প্রেশারটি নিতে হবে না। এখানে অনেক সময় চিন্তা থাকে টিমের, আসলে একটা সময় যেমন প্ল্যান থাকে যে হ্যাঁ ঠিক আছে ২-৩ উইকেট পড়ে গেল। আমি যে সারভাইভ করব ফার্স্টে, তারপরে রিবিল্ড করে আবার একটা স্কোর তৈরি করব কিংবা এরকম। সো ওর ক্ষেত্রেও জিনিসগুলো এরকম ছিল এবং ও ওই সময় বলছিল যে আমি যদি উপরে ব্যাটিং করতে পারতাম নাম্বার 3 তে, তো আমি হয়তো এরকম বড় স্কোর গুলো করতে পারতাম এবং সেটাতে আসলে পরের দিকের ব্যাটসম্যানদের ওই প্রেশারই আসতো না। সো ২ হুম ভাবে চিন্তা করার জায়গা আছে। হুম কোনটা রাইট কোনটা ভুল এটা আমি বলব না। ২ টাই রাইট আবার ২ টাই ভুল। মানে জিনিসটা হচ্ছে এমন,
আপনি যখন কোনো ডিসিশন নেন, আপনার ইনটেনশনটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট। আপনি ভালোর জন্য নিচ্ছেন না খারাপের জন্য। আপনি যদি ভালোর জন্য নেন এবং সবাই যদি ওটাকে বিশ্বাস করে, এই জিনিসটা আসলে ভুল হলেও ঠিক হয়ে যাবে। আর যদি আপনি খারাপের চিন্তা না করেন, মানে ভালো চিন্তা না করে নেন, কিন্তু ঠিক ডিসিশন নিয়েছেন, সবাই বিশ্বাস করছে না, আসলে হুম, ডিসিশনটা ভুলই হয়েছে। তো হুম, জিনিসগুলো আসলে এমন। তো এই কারণে আসলে তখন থেকে আমার মাথার ভেতরে ওরকম চিন্তা ছিল, এবং যেহেতু আসলে আমি টি-20 তে উপরের দিকে ব্যাটিং করেছি এবং হুম, আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি আসলে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারি ব্যাটে। হুম। স্পেশালি ব্যাটে বাংলাদেশ টিমে আমার অনেক বেশি কন্ট্রিবিউশন করার জায়গা রয়েছে, যেটা আমি করতে পারছি না। সো তারপরেই আমি মনে করলাম যে ঠিক আছে, আমি উপরে ব্যাটিং করব। ৩ এর জায়গাটাও আসলে আমাদের কোনো ওরকম ফিক্সড প্লেয়ার ছিল না। সো আমি ভাবলাম যে না, একটা ট্রাই করে দেখি। এবং যেহেতু ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা ছিল, চ্যালেঞ্জটা আমার জন্য আসলে অনেক বেশি ছিল। ইভেন ম্যাচের আগের দিন রাত্রেও কল এসেছে যে শিওর আমি করব কি করব না। হ্যাঁ? হুম, সো আসলে জিনিসগুলো অনেক অনেক ক্রিটিক্যাল এবং প্রেশারই বলতে পারেন। স্বাভাবিক ব্যাপার, যেহেতু আপনার যখন ওরকম কল আসে যে হ্যাঁ, আমি কি আসলেই করব কি করব না, করাটা ঠিক হবে কিনা, মনে হচ্ছে না ঠিক হবে। বেশিরভাগই যেভাবে বলেছে কিংবা চিন্তা করেছে যে আসলে ঠিক হচ্ছে না কিংবা হুম, ঠিক হবে না। সবাই যখন কনফিউজ, তখন তো আপনার জন্য ডিসিশন নেওয়াটা আরো ডিফিকাল্ট। হুম, সবাই যদি আপনাকে ব্যাক করে, আচ্ছা ঠিক আছে, না সবাই ব্যাক করছে, আমি পারবো হয়তো। সবাই যেখানে কনফিউজ, একজন মানুষ, মানে আপনি আপনাকে নিয়ে এত বেশি কনফিডেন্ট যে আপনি বলছেন যে আপনি হুম, পারবেনই, আমি হুম। করব। দেখি কি হয়। তো আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বা কষ্ট বলেন, স্যাক্রিফাইস বলেন, কিংবা ২-১ জন মানুষ যারা বিশ্বাস করেছে তাদের কন্ট্রিবিউশন এই সময়টাতে অনেক বেশি কাজে এসেছে। আহ, সাকিব, আপনার জীবনে আপনি যতগুলি ম্যাচ খেলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ভূমিকা সিগনিফিকেন্ট ভূমিকাই ছিল, কিন্তু আপনার চোখে আপনার সেরা পারফরমেন্স বা বাংলাদেশের সেরা জয় এরকম দুই তিনটার কথা কি আপনি বলবেন যে আপনি আসলে আশা করেন নাই বা খুব খুশি হয়েছেন, ওরকম কোনো কিছু দুই দুই একটা ম্যাচের কথা বলবেন কিনা? আমি পার্সোনালি আপনার যে ম্যাচটার অনেক বেশি ভক্ত সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে অল্প রানে বাংলাদেশের বেশ কয়েকটা উইকেট পড়ে গেল, আপনি এবং মাহমুদুল্লাহ দুজনই সেঞ্চুরি করে সেটাকে যেভাবে আপনারা জিতলেন, যেমন মানে এটা যেটা মানে আমরা সারা জীবন, আমরা ছোটবেলা থেকে ক্রিকেট খেলি, তখন বাংলা ক্রিকেট খেলা দেখি, তখন বাংলাদেশ আসলে খেলতো না বলে আমরা বিশ্বের বড় বড় দলকে সাপোর্ট করতাম, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। তো তাদের মধ্যে আমরা এগুলি দেখতাম, মানে সেটা একটা, আমার জন্য সেটা একটা অন্য রকম অনুভূতি ছিল। আপনার এরকম কোনো ম্যাচের কথা যদি বলেন। এরকম আসলে অনেক ম্যাচই আছে। আপনি যেটা বললেন সেটাও একটা। এছাড়া হুম, আমি যদি বলি ফার্স্টের দিক থেকে আসলে ২০০৭ এ ইন্ডিয়াকে হারানো, এটা একটা বড় ইয়ে ছিল। ২০১১ ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে হারানো, ওইটা একটা বড় হুম, পাওয়া ছিল আমার কাছে মনে হয়। এগুলো সবই দলগত। হুম, আর যদি পার্সোনাল দিক থেকে চিন্তা করি, ২০০৯ শ্রীলঙ্কাকে একটা ম্যাচ আমরা হারিয়েছিলাম। খুবই ডিফিকাল্ট সিচুয়েশন এ ছিলাম আমরা। তো ওই ম্যাচটা আমার কাছে অনেক ইম্পোর্টেন্ট। আর এই ওয়েস্ট ইন্ডিজের সাথে এবারের ওয়ার্ল্ড কাপে এবং সাউথ আফ্রিকার সাথে এই ২ টা ম্যাচও। আ মানে এখন আপাতত সামনে যে কয়েকটা ম্যাচের কথা আসলে মনে আসলো। আমি খুব একটা মেমোরি ভালো না, এবং আমি খুব বেশি মনেও রাখতে পারি না যে আসলে কোন ম্যাচটা। আপনি যখন বলবেন তখন বলব, হ্যাঁ, তো এই ম্যাচটা আসলে অনেক ভালো ছিল। এই ম্যাচটা তো আমাদের যেটা খুব ওই সময় সিচুয়েশন তখন মনে আসে আসলে। তার আগ পর্যন্ত খুব বেশি একটা ইয়ে থাকে না। আপনার যদি আমি টেস্ট খেলার কথা বলি, সত্যি সত্যি আপনার ব্যাটিং কিন্তু একটু অন্যরকম, মানে আমি ঠিক ব্যাটিংকে আমি আসলে খুব কপি বুক বা খুব অমুকের মতো তমুকের মতো আমি বলতে হয় না, আপনার ব্যাটিং অন্যর মতো, আপনার মতো। হয়তো পরে আপনার প্রজন্মের পরে যারা আসবে তারা হয়তো সাকিব আল হাসানের মতো ব্যাটিং কেউ কেউ করবে সেরকম মনে হয়। সেই জন্য আপনি ব্যাটিং দিয়ে বাংলাদেশকে অনেকবার অনেক দল জিতিয়েছেন, বোলিং দিয়ে আপনি নিয়মিত পারফর্ম করেন বলে সেটি আসলে বোঝা যায় না যে আপনি আলাদা করে কিছু করছেন বেশিরভাগ সময়। কিন্তু আমার মনে আছে যে আপনি সাউথ আফ্রিকার ট্যুরে কোনো একটা টেস্ট ম্যাচে বা কোনো একটা টেস্ট সিরিজে আপনি ৫টার বেশি উইকেট পেলেন পরপর, মানে এক্স্যাক্টলি আমি খাতা বই দেখে বলছি না। তো সেই সময় এটাকে অসাধারণ মনে হচ্ছিল, কারণ জ্যাক ক্যালিসকে আউট করে দিয়ে বোধহয় আপনি শুরু করেছিলেন, ততক্ষণে ওদের রান ২০০ পেরিয়ে গেছে, এটা ৩ উইকেট। সাউথ আফ্রিকা সম্ভব 2009 কিংবা 10 এ এটা। আসলে সাউথ আফ্রিকার যে ২ টা জায়গাতে মানে ৫ উইকেট আর ৬ উইকেট পেয়েছিলাম ২ টা হুম, ইনিংসে। হুম, ও একটা মাঠ ছিল যেখানে কোনো স্পিনার কিংবা লেফট আর্ম স্পিনার, খুব সম্ভব, আমি যদি ভুল হুম, বলি দুঃখিত হুম, দর্শক যারা আছে। হুম, আ কেউ কোনো স্পিনার কিংবা কোনো লেফট আর্ম স্পিনার, মানে এরকম কোনো একটা ইয়ে যে, কখনো ওখানে ওরকম মাঠে, ওই মাঠে আসলে ৫ উইকেট পায়নি। কারণ হুম, ওটা আসলে
ফাস্ট বোলারদের জন্য এত রাইট। ফ্রেন্ডলি উইকেট ছিল, ওখানে হুম, আসলে স্পিনাররা কখনো কোনো উইকেট পাওয়ারই সুযোগ হয়নি। হুম, সো ওইটা আমার জন্য অনেক স্পেশাল ছিল, দুইটা ইনিংসই অনেক স্পেশাল ছিল। এবি ডিভিলিয়ার্স এর ফার্স্ট যে ডাক, রাইট। ওইটা আসলে আপনি ক্রিকেটে ওইটা আপনি একেবারে মানে দুটি, আমার যদ্দূর মনে পড়ে একেবারে দুটি উইকেট পেয়েছিলেন আপনি ডিভিলিয়ার্স সিটি সহ, এবং ইউ আর অন এ হ্যাট্রিক অন দ্যাট পয়েন্ট অফ টাইম, ঠিক না? মানে তৃতীয় হ্যাঁ, বল। হ্যাঁ, হ্যাট্রিকের ইয়েও ছিল একটা, হ্যাঁ, এক বল পরে হয়েছে। এক বল হ্যাট্রিকের পরে। এরকম হ্যাঁ, হ্যাঁ, এক বল পরে হয়েছে। জি। এরকম বেশ কয়েকবারই সুযোগ এসেছে, বাট কপালে এখনো পর্যন্ত এটা হয় নাই আসলে। আমাদের দর্শকরা আরেকটি বিষয় একটু জানতে চান, তবে সেই বিষয়টিতে আপনি আসলে উত্তরটা কিভাবে দিবেন আমি জানি না। সেটা হচ্ছে অবসর, এই যে এইমাত্র আমাদের প্রযোজক একটি পাঠালেন যে এটা অনেকে জানতে চাইছেন, যার নাম করে সেটি বলছেন, সেটা হচ্ছে হাসান শিপলু। তিনি বলছেন অবসরের পর অলরাউন্ডার সাকিবের কি পরিকল্পনা রয়েছে, আপনি সেরকম কোনো কিছু ভাবেন কিনা, কোনো একাডেমি করার ইচ্ছা আপনার আছে কিনা, আপনি ধারাভাষ্যে যেতে চান কিনা? ধারাভাষ্যে যেতে চান কিনা সেটা আমার মনে হয়, কারণ আমাদের একজন দর্শকও এটি বলছেন, এত সুন্দর করে কথা কেমনে বলেন। বাংলা হলে তো শুরু করে দিতে পারতাম। ইংলিশটা আসলে শিখতে হবে আরো বেশি। সেটা স্পেশালি অ্যাকসেন্ট কিংবা আরো কিছু ওয়ার্ড আমার কাছে মনে হয় শেখাটা, আবার গ্রামার সবকিছুই শেখার দরকার আছে। হুম, বাট এগুলোর জন্য এখন মানে কোর্স করা যায়। ৬ মাস ১ বছর করলে আমার ধারণা সেটাও সম্ভব। আসলে হুম, অপশন অনেক আছে। হুম, বাট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এখন এই মুহূর্তে যদি আমি চিন্তা করে বলি, তাহলে ২ টা ইয়ে আছে। যেটা হুম, হচ্ছে একটা আমার ফাউন্ডেশনে অনেক কিছু করার চিন্তা আছে। যেটা আপনি বললেন একাডেমি, এটা তো আমার হুম, আল্টিমেট টার্গেটই, যেটা দিয়ে আসলে ফাউন্ডেশনে চিন্তা করে শুরু করা। ওকে, এছাড়াও আ এ যেটা বললাম যে হেলথ এবং এডুকেশন। সো এই ২ টা সেক্টরে যদি কোন কাজ করতে পারি, এই ৩ টা জিনিস ফাউন্ডেশনের থ্রুতে করার খুব বড় ইচ্ছা আছে। আর কৃষি সেক্টরে আসলে আমার খুব ইন্টারেস্ট। আপনি যদি দেখেন আমার ছোট, হুম, ছোট বিজনেস হুম, যাই আমি শুরু করেছি, যদিও আমি দেখি না, ই করি না। বাট আমি হুম, আসলে চেয়েছি যে এগুলো শুরু হোক। যেন একটা অবস্থায় আমি খেলা শেষ হতে, হতে এসে দাঁড়াই এবং আমি হুম, তারপরে খুব ভালোভাবে ফোকাস করে দেখতে পারি। কারণ আমার কাছে মনে হয়েছে কৃষি একটা সেক্টর যেটা আমার খুব কাছের। কাছের ইন এ সেন্স হচ্ছে আমি যখন ছোটবেলায় মাগুরাতে থাকতাম, হুম, আমি নানি বাড়ি বেশি সময় স্পেন্ড করতাম, মামা বাড়ি, নানা বাড়ি। হুম, তো আমি সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার আগে আমি কিন্তু মরিচ কুড়ানো দেখতে গিয়েছি। গাছ থেকে সবাই মরিচ তুলে, তুলে বস্তা ভরে, ভরে আনছে। তারপরে ওইগুলা বিক্রির জন্য নিয়ে যায়। ধান কাটা থেকে শুরু করে আমার হাতও কেটে গিয়েছে ধান কাটতে গিয়ে। ধান মাড়ানো, ঢেঁকি ইয়ে করা। তো এইসব জিনিস আসলে ছোটবেলা থেকে আমাকে অনেক বেশি আ কি বলবো? ফিল করাতে শিখিয়েছে। তো স্বাভাবিকভাবে ওইসব জিনিসের প্রতি আমার আ অনেক বেশি টান। তো হুম, কৃষি রিলেটেড যেকোনো কিছু হলেই আমার খুব মজা লাগে। তো এটা গরু ছাগল হতে পারে, হাঁস মুরগি হতে পারে, মাছ আ হতে পারে। মাছ হতে পারে। রাইট। আ আমি যেটা ছোট একটা করি, আমাদের সফট শেল ক্র্যাব, সেটা রাইট। হতে পারে বড় কোনো। সো কৃষিতে যেকোনো সেক্টরে, কৃষির যেকোনো ইয়েতে আসলে আমার অনেক বেশি ইন্টারেস্ট আছে। ফ্লাওয়ার হতে পারে, ফুলেরও একটা ইয়ে আছে, যেটা একদম খুব ছোট করে শুরু করেছিলাম, বাট করোনাতে আসলে খুব বিপদের মধ্যে আছে। ওই আমি এ মানে ওই যে কি বলে, পাইলট প্রজেক্ট হিসাবেই খুব করা। একদম ছোট ৪০-৫০ শতক জায়গার উপরে, এবং খুবই আলহামদুলিল্লাহ ভালো শুরু হয়েছিল। বাট করোনা ভাইরাস আসলে খুব বিপদেই ফেলে দিয়েছে। এখানে যারা না, আমার ধারণা যে এই বিপদ, নিয়োজিত, আমার ধারণা যে এই বিপদ কেটে যাবে, এই বিপদ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আমি একটি বিষয় জানতে চাইবো যে সাংবাদিকদের সঙ্গে আপনার সম্পর্ক, বা আপনি সংবাদপত্র বা সাংবাদিকদের কিরকম দেখেন? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। ২০১১ সাল বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ হচ্ছে। আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫৮ রানে অল আউট হলাম। আপনি ক্যাপ্টেন, আপনি আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আমি সেই প্রেস কনফারেন্সে ছিলাম। একজন সাংবাদিক উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করলেন এটা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে খারাপ দিন কিনা। আপনি সবচেয়ে খারাপ দিন কিনা প্রশ্নটি আসলে বাহুল্য প্রশ্ন আপনার কাছে মনে হয়েছে। আপনি বলেছেন যে ক্রিকেটে তো এর চেয়েও খারাপ দিন আসলে আসতে পারে। আমি কি করে বলবো যে এটা সবচেয়ে খারাপ দিন কিনা? সেইটাকে নিয়েও অনেক ধরনের আলোচনা হয়েছে। বলা হয়েছে এটা আপনার অ্যারোগেন্স। আপনি জানেন আপনার কোন কোন ব্যাপারগুলিকে অ্যারোগেন্স হিসেবে দেখা হয়েছে, কোন কোন ব্যাপারগুলিকে বলা হয়েছে যে আপনি আসলে ঠিক ভালো মানুষ নন। আমার ধারণা এখন অনেক বেটার। ২০১১ সাল মানে ৯ বছর আগের কথা। সো জি, আমার বয়স ছিল তখন হচ্ছে ২৩, ২৪, রাইট, ২৩ এরকম। রাইট। তারপর ২৩ বছরের একটা ছেলে একটা দেশের ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন। মিস্টেক কিছু হতেই পারে। আমি অস্বীকার করব না, বা এগুলো ভুল ভ্রান্তি থাকবেই। আমার কাছে মনে হয় যারা অস্বীকার করে তাদের ভুলটাই সবথেকে বেশি। সো হুম, আমি অস্বীকার করছি না, আমি স্বীকার করছি। অবশ্যই অনেক আ টেকনিক্যালি বলা যায় আমার ধারণা আমি এখন অনেক বেটার, স্পেশালি প্রেস কনফারেন্স গুলাতে।
অনেক পরিণত এবং অনেক ভালো বলতে পারি, যেটা আমি হয়তো 2011-12 পর্যন্ত সেটা ছিলাম না, তো পর থেকে আই থিঙ্ক আই গট দেয়ার। ওয়েল, হ্যাঁ, আমার কাছে দুই একটা তো বাদ দিতেই হবে, আপনি সবই ধরতে পারবেন। আপনারা বলছি এটাই, না আপনি ওটা বলছিলেন 2016 সালে, না ওটা বলছিলেন 2018 সালে, এরকম হতে পারে না। বাট ওভারঅল যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে যত দিন গিয়েছে তত বেটার হয়েছে। না, কিন্তু আমি কিন্তু আপনার সাথে এখানে একটু অন্যরকম মতামত পালন করি। যেমন ধরেন, আমার কাছে মনে হয় যে আমরা সাংবাদিকরাও অনেক সময় নিজেদের প্রশ্ন এমনভাবে করি যেটা আসলে আমরা আপনাকে খুব বা আপনাদেরকে খুব মানে সাইকোলজিক্যালি একটু আক্রমণই করতে চাই। সেইটা আমাদের পেশাগত কারণেও, সেইটা হয়তো আপনি যখন যত বেশি পরিণত হচ্ছেন তত আপনি এটা বুঝতে পারেন যে এটা আসলে ব্যক্তিগত কোনো ঝামেলা না, এইটা হ্যাঁ, হচ্ছে আপনাকে হ্যাঁ, টেস্ট ওই করা আর জিনিসটা কি। আমি খুব ভালো রিয়ালাইজ করি যে আসলে আপনাদের সাইডটা মানে আগে যেটা হতো, আমি এটা রিয়ালাইজ করা শুরু করেছি আসলে মেসির খেলা দেখতে দেখতে। তো হুম, হুম, ও দুই একদিন পাচ্ছে যে পারফর্ম ওইভাবে করতে পারে না, হুম, কি আজকে এমন করতেছে কেন, হ্যাঁ, কিংবা আজকে এমন কেন। তো তখন আমি ওটা রিয়ালাইজ করি যে আসলে মানুষও তো এরকম আমাকে কিংবা আমাদের টিমের প্রতি এরকম এক্সপেকটেশন নিয়ে খেলা দেখতে বসে। তো যখন তাদের হয় না, তো ফ্রাস্ট্রেশন থেকে তাদেরও এরকম কথা বের হয়। তো ওই জিনিসগুলোরই তো আসলে প্রতিফলন। আপনারা তো আসলে সাংবাদিকদের যেটা হয় যে তারা তো মানুষের প্রতিফলন, মানে হুম, হুম, মানুষের যেসব প্রশ্ন আছে হুম, সেগুলাই উপস্থাপন করার চেষ্টা করে। হ্যাঁ, হুম। অবশ্যই তাদের জায়গা থেকে তাদেরও নিজস্ব কোনো মতামত কিংবা প্রশ্ন থাকতে পারে, বাট তারা কিন্তু মানে দেশের কিংবা মানুষের সার্বিক একটা পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করে। সো মানুষ কি চিন্তা করছে কিংবা তাদের কি প্রশ্ন আছে, তারা সেটা আমাকে করার চেষ্টা করে তাদের মাধ্যমে। না, তো কিন্তু এরকম হয়। কিন্তু আপনার ক্ষেত্রে, বেশি আপনার ক্ষেত্রে একটা ব্যতিক্রম কি সাকিব জানেন? ধরেন বাংলাদেশের সকল প্লেয়ার, যেমন আমি যাকে বাংলাদেশ টিমের সব কয় ফরম্যাটে খুব অটোমেটিক চয়েস মনে করি ওপেনার হিসেবে, তামিম ইকবাল। তামিম ইকবালের পারফরমেন্সও এত খারাপ গেছে, আসলে আমি যে তামিমের এত বড় ভক্ত, আমি কোনো কিছু দিয়ে এটা জাস্টিফাই করতে পারতেছিলাম না যে পারফরমেন্স নিয়ে কথা হয়েছে। আপনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র, তামিমের কথা সেই কারণে বললাম যে তামিম সবচেয়ে ভালো প্লেয়ার সেটা ধরে নিয়ে, কিন্তু আপনি হচ্ছেন বাংলাদেশে আমার দেখা একমাত্র খেলোয়াড় যার পারফরমেন্স নিয়ে কোনো কথা হয় নাই। যে মানে আপনার ব্যাপারে কথা হয়েছে হচ্ছে যে আপনার অমুক আচরণ, তো তুমুক কথা, তো তুমুক আপনি এটা করলেন কিনা, তুমুক আপনি এটা মানলেন কিনা যেটা সিনিয়র। যেটা আমার মনে হয় একটু মানে আ আ কি বলে এটাকে, irrelevant নাকি হ্যাঁ, এরকম একটা কিছু না? মানে রেলেভেন্ট না আরকি আচ্ছা, এটা। হ্যাঁ, মানে আমার কাছে ইরেলেভেন্ট। মনে হয় যে আমার যেসব সাবজেক্ট নিয়ে কথাগুলো উঠে, হুম, তারপরেও আসলে আপনি যখন পাবলিক ফিগার একজন হয়ে যাবেন, হুম। স্বাভাবিকভাবে এই কথাগুলো উঠতে পারে, এটাও আমি একটু লেট রিয়ালাইজ করতে পেরেছি আসলে। সো স্বাভাবিকভাবেই মানে মেসির দেশেই মেসিকে যেভাবে গালি দেয়, তাই না? আর্জেন্টিনাকে এইটা থেকে আসলে যখন আমি আইডিয়া গুলো নেই, তখন আমার কাছে মনে হয় যে ঠিক আছে, ওর মতো প্লেয়ারকেই যদি এরকম গালি দেয়, আমি ২-৪ টা গালি খাচ্ছি মানে তার মানে ঠিক আছে, মানুষ আসলে আমার উপর এক্সপেকটেশনটা অনেক বেশি। হুম, হুম। সো তার প্রতিফলনই আসলে এটা। সো আমি ওটাকে আসলে কখনোই নেগেটিভলি নেই না। তো আচ্ছা। গালি দিচ্ছে ঠিক আছে। তারা চায় আমি এটা বেটার করি। আমার কাছ থেকে কোনো ভুল হোক তারা আশা করে না। সো আমিও চেষ্টা করি আমার বেটার হতে, হয়তো আমার বেটার মানুষ হতে আরো সাহায্য করেছে এগুলো। না, সেগুলি আপনি খুব ভালোভাবে নিতে পারেন। আমি কিন্তু এগুলি টের পাই। কারণ আমি হচ্ছে নানা ধরনের মানুষের সঙ্গে কথাবার্তা বলি বা ইন্টারভিউ করছি, এই সেই, আমি টের পাই। কিন্তু যখন আপনি ধরেন এই কথা শুনেন যে আপনি আ আ আ সাউথ আফ্রিকাতে ট্যুরে গেলেন না, কিন্তু আপনি আবার ঠিকই আইপিএল খেলতে গেলেন বা অন্য ইয়াট খেলতে যাচ্ছেন। আপনি দেশের ব্যাপারে আসলে খুব সিরিয়াস না। আপনি অনেক বেশি বিজ্ঞাপনের ব্যাপারে সিরিয়াস, টাকার ব্যাপারে সিরিয়াস। এগুলি শুনলে গায়ে লাগে কিনা সেটা একটু হচ্ছে কথা। খুব একটা গায়ে জিনিস একটা একটা যেটা হচ্ছে যে মানে আমি যদি খুব বাংলায় বলতে যাই, যেটা হ্যাঁ, হচ্ছে যে আসলে আ কেউ এসে তো আর আমাকে খাওয়াই দিয়ে যাবে না। সো কে কি হুম, চিন্তা করছে ওটা নিয়ে পড়ে থাকলে, তাহলে আমি আসলে কি চিন্তা করব, এটা কখন চিন্তা হবে? হুম। মানে সো অন্যরা যে যেটা চিন্তা করছে তাদের চিন্তা করতে দেই। আমি আমারটা আসলে ফোকাস করি কিংবা চিন্তা করি। আমার আসলে অন্যদেরকে নিয়ে চিন্তা করে লাভ নাই। যাদের অনেক সময় আছে তারা আমাকে নিয়ে চিন্তা করুক। দ্যাটস ফাইন উইথ মি। কিন্তু নাকি আপনি আমার আসলে এত সময় নেই যে আমি আসলে অন্যদেরকে নিয়ে চিন্তা করব। তো আমি চেষ্টা করি অবশ্যই সবসময় যে আমার জন্য মানে যেটা রাইট ডিসিশন সেটা নেয়ার। অবশ্যই আমি যেটা বললাম যে আসলে রাইট রং বলে কোনো কথা নাই। আমার ইনটেনশনটা হচ্ছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। সো আমার ইনটেনশন যদি ঠিক থাকে, আমি জানি আমি 100% রাইট আছি আমার ইনটেনশনে, তারপরে আসলে আমি আর টেনশন করি না। ওকে। যেখানে হয় যে হ্যাঁ, ঠিক আছে আমার ইনটেনশন পুরোপুরি রাইট নাই, সেটা আমি মেনে নিতে রাজি আছি। বাট আমার ইনটেনশন যদি ঠিক থাকে, আমার যদি ডিসিশন ভুল হয়, ওটাতে আসলে আমি কখনো কষ্ট পাই না, মন খারাপ হয় না কিংবা এটা নিয়ে আমি চিন্তাও করি না। কারণ ওকে। আমি জানি যে আমার ইনটেনশন
আমার ব্রেনে নাই যে আমার রাইট ডিসিশন কোনটা, সেটা অন্য জিনিস হতে পারে। বাট আমার জন্য যেটা আসলে ইন্টেনশন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি কোন ইন্টেনশন নিয়ে আজকে ম্যাচে খেলতে গেলাম, কোন ইন্টেনশন নিয়ে আমি এই কাজটা করছি, কোন ইন্টেনশন নিয়ে আমি আজকে একটা মানুষকে হেল্প করলাম, কিংবা কোন ইন্টেনশন নিয়ে আমি আজকে বাইরে যাচ্ছি, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সাকসেসফুল হব কি না হবো আসলে আমি ওটা জানি না, কিন্তু আমার ইন্টেনশন যদি রাইট থাকে বেশিরভাগ ক্ষেত্রে হব, যেটা আমি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার যদি আমার সেক্টরে নিয়ে কথা বলি, আলহামদুলিল্লাহ আমি আমার সেক্টরে মোটামুটি সাকসেসফুল একজন মানুষ, এবং আমার ধারণা আমার ইন্টেনশনটা রাইট এই কারণে। না, আপনি তো হয়তো সবচেয়ে সাকসেসফুল একজন মানুষ। এখন একটু কর্পোরেট জগতের আলাপ করি, যে ধরেন আপনার সাথে এন্ডোর্সমেন্ট ছিল হচ্ছে বাংলা লিংকের, তারপরে এই কিছুদিন আগে গত বছর নভেম্বরে আপনার সেই এন্ডোর্সমেন্টটা আবার গ্রামীণ ফোনের সাথে একটা এন্ডোর্সমেন্টের শুরু হলো, বা গ্রামীণ ফোন এটা বিশাল করে এটা একটা বললো। এটা কর্পোরেট জগতেও একটা, এটা নিয়ে একটা বড় যুদ্ধই এটার মধ্যে হয়েছে। এই যুদ্ধগুলি আমরা বিদেশে বা অন্য বড় খেলোয়াড়দেরকে যে দেখি, আপনি আপনি মেসি বা রোনালদো এদের কথা যদি বলেন, এগুলি সামলানোর জন্য তাদের একটা আলাদা কর্পোরেট টিম থাকে, ম্যানেজারিয়াল সাপোর্ট থাকে। আপনিও কি এরকমের মাধ্যমে এই নেগোসিয়েশনগুলি করেন কিনা? যে জি, কারণ জি, আমরা যত শুনি, ওইভাবে। আপনার কি এরকম একটি টিম বা অফিস আছে? না, মানুষ আছে যে এগুলো লুক আফটার করে। এবং একজন আইনজীবী সেগুলি দেখে শুনে, মানে হ্যাঁ, যেরকম সেটি সেটি একদম একটু। প্রপার প্রপার ওয়েতে, বা ব্যারিস্টার যিনি এগুলা দেখে সব ইয়ে করেন। অবশ্য আমার খেলাগুলা যেমন এই যে আমি বিদেশি লিগ গুলা যখন খেলি তখন হয়তো ডিফারেন্ট আরেকজন আছেন। সো আমার হুম, এরকম ১-২ জন আছেন যারা আরকি এই এন্ডোর্সমেন্ট বলেন কিংবা এরকম বাইরের লিগ গুলা বলেন, এগুলার সকল ডিল গুলা তারা করে আসলে। সেটা ইন্টারেস্টিং। আমি আসলে চেষ্টা করেছি যে বাংলাদেশের ট্রেন্ডটা যেন ওরকম একটা পর্যায়ে আসে। আমি হয়তো ২ বছর, ৫ বছর, ৭ বছর যে কয়দিন খেলি খেলবো। বাট তারপরে আমি চাইবো যে যেন এই ট্রেন্ডটা আসলে ইয়ে হোক। এর আগে আমার ধারণা এরকম কারো ছিল বলে খুব একটা মনে না পড়ে না না না, আমার। সেই জন্যই আমি হয়তো আসলে ছিল। জানতে চাইছিলাম, কিন্তু তো সবারই আমি থাকা আমি উচিত চাই আসলে। এই জিনিসগুলো অনেক মানে লাইফটাকে ইজি করে প্লেয়ারের হুম, জন্য। সো হুম, প্লেয়ার ক্যান ফোকাস মোর ইন হিজ মানে হুম, ইয়ে ক্রিকেট। তো ওই রাইট। জিনিসগুলো আসলে এক প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় এই ট্রেন্ডটা যদি সবাই মেইনটেইন করতে পারে, হুম, কিংবা বেশিরভাগ মানুষ মেইনটেইন করতে পারে। যদিও আমাদের দেশে এখনো এগুলো আসলে খুব বেশি একটা মানে প্রচলিত না। তো নতুন, নতুন আসছে, সো অনেকের জন্য আবার অ্যাডজাস্ট করতে কষ্ট হয়। অনেকে চায় যে সরাসরি আমি কেন কথা বলতে পারব না? আমি সরাসরি কথা বলে করব। সো সেইটাই। অনেক, অনেক ব্যাপারগুলো আছে আসলে। আনলেস আনটিল আপনি আসলে আমার জুতাটা পরছেন, অ্যা তখন এটা বিষয়গুলো খুবই ডিফিকাল্ট আপনার জন্য সিচুয়েশন গুলো বোঝানো। যে এই জিনিসগুলো আসলে চেঞ্জ হওয়ার সময় এখন মেসি যেমন ওর কোনো এন্ডোর্সমেন্ট ডিলের সাথে জীবনে আমার ধারণা ও কথাও বলেনি। না বলে নাই। ওর ম্যানেজার জীবন বলছে। রোনাল্ডো সেম। হুম, হুম, অন্যান্য বড় প্লেয়ার যারা আছে সবই সেম। বাট আমাদের দেশে তো বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্ট কল, ডিরেক্ট হুম, ইয়ে করে, ডিরেক্ট অ্যাপ্রোচ করা, ডিরেক্ট কথা বলা। সো সবগুলাই এই জিনিসগুলা। সো এই জিনিসগুলো আস্তে, আস্তে চেঞ্জ হচ্ছে। আমি এখন যেটা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই চেঞ্জ হয়ে আসছে। বাট হুম, এটাও তারপরেও আরো বেশ কিছুদিন সময় লাগবে। আসলে ২ পক্ষরই এটা বুঝতে। ২ পক্ষর বলতে যাদের এন্ডোর্স আমরা করি তাদেরও বুঝতে, আবার আমাদের সাইড থেকেও অনেক গ্যাপ আছে সেগুলাও তাদের মানে তাদের চিন্তাটাও বুঝতে। সো এইগুলা যখন এক হয়ে যাবে, আমার ধারণা ২০০২-৩ এই টাইমের দিকে ইন্ডিয়ার ক্রিকেটের যে অবস্থা ছিল সেটার থেকে ২০১০-১১ তে এসে যে হুম। পরিবর্তনটা আমাদেরও ওই পরিবর্তনটা আসছে। বাট অবশ্যই একটু সময় লাগবে। আহ, আমি শেষ প্রসঙ্গে আসি। যে বাংলাদেশ দলে যারা জুনিয়র খেলোয়াড় আছেন, যে ধরেন আপনার পরে বা অনেক পরে যারা আসছেন বা যারা আছেন, তারা কি আপনাকে একটু ভয় পান? মানে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে সেটি হচ্ছে অনেকটা এরকম যে আহ, মুশফিক, তামিম, এমনকি মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেনই, এমনকি মাশরাফি বিন মুর্তজার সাথেও অনেক জুনিয়রের আমরা শুনি যে খুব সহজ একটা সম্পর্ক। মাশরাফি কথা বলছেন, মাহমুদুল্লাহ রিয়াদ এক ধরনের সাজেশন দিচ্ছেন, কিন্তু তারা আপনার কাছ থেকে এক ধরনের দূরত্ব, মানে মানে সেইটা কি ভয়বাচক দূরত্ব নাকি স্টার স্টার, সেই জন্য? আমার মনে হয় এটার বেটার অ্যান্সার দিতে পারবে ওইসব প্লেয়ার। জি, সো আপনার যেটা করতে হবে ৭ জনের একটা আ ইয়াং প্লেয়ারদের গ্রুপ আপনি তৈরি করেন। হ্যাঁ, হ্যাঁ, এবং আপনি কন্ট্রোল করেও এটা দেখতে পারেন। ওদের সাথে কথা বলে তারপরে ওরা কি বলে। এবং আমাদের যারা আমরা ৪-৫ জন কার সাথে ওদের সবথেকে সম্পর্ক ভালো এটা আসলে ওদেরকে জিজ্ঞেস করবেন আপনি। আচ্ছা, আচ্ছা, না, তারপরে ধরেন আপনি আসল অ্যান্সারটা পাবেন। আচ্ছা, তো আপনি ইয়াং বলতে যাদের বলছেন ২-১ জনের যদি নাম বলেন, আপনি ধরেন তাদেরকে ধরেন জিজ্ঞেস। বাংলাদেশে যারা পরে খেলতে এসছে, আমি যদি বলি যে
ধরেন সৌম্য সরকার, মোসাদ্দেক, লিটন, আহ, বা মুস্তাফিজ, বা ধরেন তাসকিন, এরা আপনাকে কিভাবে দেখে? মানে মানে হাউ হাউ ফ্রেন্ডলি আর ইউ উইথ আপনি দেম? যেটা হচ্ছে প্রোগ্রাম শেষ হলে হ্যাঁ, ৫ জনের নাম্বার দেই আপনাকে এবং হ্যাঁ। ওরা আপনাকে বলবে যে ওরা সবথেকে বেশি ক্লোজ কার সাথে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসলে এটা হ্যাঁ। সো আমার ধারণা আপনার কাছে রং ইনফরমেশন আছে না, 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 যেটাই আমি আছে। কোনো ইনফরমেশন থেকে বলতেছি না। কিন্তু তারা যখন আপনার সম্পর্কে কথা বলেন, তখন বড় একজন উস্তাদ প্রসঙ্গে মানুষ কথা বলার সময় যেমন কানে হাত দিয়ে কথা বলে, তারাও অনেকটা এরকম করেই কথা বলে। তো সেই ক্ষেত্রে আমার আগ্রহ হচ্ছে যে তারা মানে আপনাকে সবসময় ধরেন খুব সহজে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছে, কিন্তু আপনার কথা তো সহজে বলে না। আপনার কথা বলার সময় ও হ্যাঁ, সাকিব ভাই তো মানে একটা মানে সেই কারণে আমি বলতে চাইছিলাম যে তাদের সঙ্গে আপনার সম্পর্কটা আসলে খুব দূরত্বের বা ভয়ের বা খুব বড় ভাই ছোট ভাইয়ের কিনা? আমার ধারণা না। আমার হ্যাঁ, ধারণা মোর অফ রেসপেক্ট থেকে আসতে পারে সেটা। হ্যাঁ। যদিও ওদের ধারণা ওরাই বলতে পারবে ভালো। জি। আমি একদমই এটাতে আসলে হুম। আ কিছু বলতে চাই না। এই কারণে আমি আপনাকে বললাম যে বেস্ট হচ্ছে আপনি ওদেরকে জিজ্ঞেস করেন এবং আমি সিউর অ্যান্সার কি হবে। এবং আমি এটা নিয়ে খুবই কনফিডেন্ট। মানে আচ্ছা, আপনি যাদের নাম বললেন এইগুলো নিয়ে তো আমি আরো বেশি কনফিডেন্ট। আচ্ছা, আচ্ছা। খুবই, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা আসলে শেষ প্রসঙ্গে এসে পড়েছি। ২ টি মাত্র প্রশ্ন আছে। একটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা অসাধারণ ঘটনা ঘটেছে। আন্ডার 19 আসলে আমাদের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সেটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। আর আমাদের শেষ প্রশ্ন, আপনার বন্ধু এখন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম সম্পর্কে যদি আপনি কিছু বলেন, মানে আপনি তাকে খেলোয়াড় হিসেবে, মানুষ হিসেবে কিভাবে দেখেন? আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ এবং তামিম ইকবাল। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি যেটা সবসময় মনে করতাম, আমরা যখন খেলেছি তারপর থেকে আমি মনে করতাম যে যখন আসলে আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব, তারপর থেকে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করতে পারবো। কারণ আমি দেখেছি যারা এরকম আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, ওইসব দেশগুলাই আসলে পরে ওইসব প্লেয়াররাই যখন দেশকে সরি ওইসব প্লেয়াররাই যখন দেশকে রিপ্রেজেন্ট করতে আসে, তারাই আসলে দেশের জন্য অনেক ভালো পারফর্ম করে এবং তারাই দেশের এরকম ওয়ার্ল্ড কাপ আনার মতো পারফর্ম করে থাকে। সো আমিও আসলে ওইখানে আশাবাদী। আপনি যদি দেখেন ইন্ডিয়া কিংবা অন্যান্য টিমের যেসব টিমই যেবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওরা আসলে তার ২ বছর কিংবা ৪ বছর আগে আসলে ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে এবং চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবং তারপরে তার ৪ বছর কিংবা ৮ বছর পরে এসে ওরা ন্যাশনাল টিমের জন্য ওয়ার্ল্ড কাপ জিতছে। সো আমার কাছে মনে হয় অসাধারণ একটা ব্যাপার আমাদের জন্য এবং এই ছেলেগুলোই আসলে ওয়ার্ল্ড কাপ কিভাবে জিততে হয় সেটা তারা জানে। সো স্বাভাবিকভাবেই তাদের জন্য অনেকটা ইজি হবে এরকম ওয়ার্ল্ড কাপ স্টেজে এসে যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। হুম, হুম। আর তামিমের ব্যাপারে যেটা হচ্ছে যে তামিমও এর আগে অন অ্যান্ড অফ তো ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন্সি সবই করেছে। সো এখন ওর বয়স ৩০-৩২। তো ওর জন্য খুবই একটা ভালো টাইম সবকিছু সুন্দর করে করার। আমার ধারণা ও একটা ভালো কোচ পেয়েছে, পারফেক্ট একটা কোচ। ওর জন্য খুবই ভালো কাজ করবে আমার মনে হয়। আর যে টিমটা আছে যেহেতু এখন আমি যেটা বললাম আগে যে রিবিল্ডিং এর টাইম। সো ওর জন্য সুবিধা হবে যেটা যে ও টিমটাকে বিল্ড করতে পারবে ওর মতো করে। তো ওরকম যদি সুযোগ পায় এবং ওইভাবে যদি কাজ করতে পারে আমার ধারণা যে হি উইল বি এ ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন। সাকিব আল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। এই মানে দুটো থেকে কথা বলতে বলতে প্রায় ৩টা এখন বা ৩টার থেকে একটু বেশি। আমার আপনি আমাদের আপনার সাথে কথা বলা সবসময় আনন্দদায়ক। আমি মানুষকে বলতে চেষ্টা করি যে সাকিব আল হাসান যে এত সুন্দর করে কথা বলেন, এবং মানে আমার জন্য যেটা মানে আমি যেটা প্রশংসাসূচক বাক্য যেটি বলতে চাই যে আমি কখনো সাকিব আল হাসানের কথার মাঝখানে থামাতে হয় না, কারণ তিনি কোথায় থামতে হন তিনি জানেন, ভালো বলেন, এবং তিনি নিশ্চয়ই আরো পরিণত হয়েছেন, হচ্ছেন। সাংবাদিকদের কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা জানেন সবাই। আপনাকে অনেক 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 ধন্যবাদ সাকিব আল হাসান। আমরা আশা করব যে আপনি একটি সুন্দর জীবনযাপনের মধ্যে দিয়ে সুন্দর মন নিয়ে ভালো একটি অবস্থা নিয়ে আপনি আবার আমাদের মাঝে ফিরে আসেন, আমাদেরকে আরো অনেক 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 ম্যাচ জেতান আপনি। এবং আপনি আমাদের আমি আপনার একটা জন্মদিন আমি বলেছিলাম যে আপনি হচ্ছেন আমাদের ছোট ঘরের বড় জানালা। আপনি সেই ছোট ঘরের বড় জানালা হয়েই আবার ফিরেন। আমরা আপনাকে সেই বিজয়ীর বেশেই আবার দেখতে চাই সাকিব। থ্যাংক ইউ যারা দর্শকরা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই সিচুয়েশনে বা আপনাদের নিরাপত্তাই আসলে সবার কনসার্ন। সো আপনারা সবাই সাবধানে থাকবেন, কারণ আপনি সাবধানে থাকলে আপনার পরিবারও সাবধানে থাকতে পারবে এবং সেফ থাকতে পারবে, যেটা আমাদের আসলে যাদের সম্ভব। আমাদের দেশে যেহেতু অনেকেরই সম্ভব না আসলে সোশ্যাল ডিস্টেন্সিং কিংবা ঘরে হুম। থাকা। সো যতটা পারেন ঘরে থাকবেন। একদম না পারতে যদি বের হন অবশ্যই চেষ্টা করবেন যে সামাজিক বিধি মেনে চলতে। এই সিচুয়েশন খুবই স্বাভাবিক, মানে
সাধারণ কিছু কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আসলে এই সময় যদি আমরা এগুলো না মেনে চলি, আমাদের বিপদ কিন্তু আমরাই ডেকে আনবো। সো আশা করি সবাই এই নিয়ম কানুনগুলো মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে। আর দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। সাকিব আল হাসানকে অনেক ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সাকিব আল হাসানের সাথে আজকের আমাদের আলাপে সাকিব আল হাসান পারিবারিকভাবে কেমন আছেন, কেমন দিন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে, তামিম কেমন করছেন, খেলোয়াড়দের নিয়ে আন্দোলনের কি